মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। জুলাইয়ের অন্ধকার রাত, গোটা কলকাতা শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঝিরঝিরে বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে পথঘাট, তখন নিঃশব্দে বন্দরে এসে দাঁড়ালো ছোট মালবাহী জাহাজটি। শুধু মাথায় কালো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে তিনজন ছায়ামূর্তি। তাদের প্রত্যেকের আঙুলে সোনালি ড্রাগন খোদাই করা সোনার আংটি। একদম সামনের লোকটির মুখ ভাবলেশহীন, মোটা ঠোঁটের ওপর সরু গোঁফ, চোখে মায়া দয়ার চিহ্ন মাত্র নেই। বাকি দুজনের থেকে অনেকটাই লম্বা। পেছনের একজনের হাতে একটা সুটকেস। অনেক দূরে একটা ত্রিপল টাঙিয়ে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে একটা ভিখিরি। ব্যাস, জনমানুষ বলতে এই। জাহাজটা এসে বন্দরে নোঙর ফেলতেই একটু নড়াচড়ার আভাস পাওয়া গেল। না হলে মনে হচ্ছিল কেউ যেন রূপোর কাঠি বুলিয়ে গোটা শহরটাকে পাথরে পরিণত করেছে। জাহাজটায় অনেকগুলো কন্টেইনার। কয়েকটা কালো শরীর জাহাজ থেকে উঁকি মারল। সরু গোঁফওয়ালা লম্বা লোকটা একটা সাদা রুমাল বের করে দোলালো দু একবার। ওই চেনা সংকেতেই ওপর থেকে মাল খালাসের অনুমতি মিলল। একটা মোটা বেঁটে লোক নির্দেশ দেওয়ায় জাহাজ থেকে এক এক করে নামানো হলো কয়েকটা কন্টেইনার। তাদের সবগুলোর গায়ে একটা করে সোনালি ড্রাগন আঁকা। বৃষ্টি থেমেছে। মৃতপ্রায় বন্দরটার এপার থেকে ওপারে প্রতিধ্বনিত হচ্ছে ভারী ভারী বুটের আওয়াজ। মোটা লোকটা এগিয়ে এসে হাত মেলালো বন্দরে দাঁড়িয়ে থাকা লম্বা ছায়ামূর্তির সঙ্গে। বলল, 15 containers loaded with the latest toys. Close combat to long range. সব রকমের খিলনা আছে গোল্ডেন ড্রাগনের জন্য। কোনো প্রবলেম হবে না, আই হোপ। প্রবলেম না হলেই সবার ভালো। প্রবলেম হলে আমরা কেউই কারেকশনের চান্স পাবো না। কিন্তু আমাদের ইসা সরু গোঁফ তার এক সাগরেদকে ডেকে সুটকেসটা মোটা লোকটাকে দিয়ে দিতে বলল। সুটকেসটা হাত বাড়িয়ে নিয়ে দু একবার ওপর নিচ করে ওজন মেপে মোটা লোকটা বলল, গিনতি করলাম না আর। গোল্ডেন ড্রাগনের জুবান বিশ্বাস হয়ে গেছে। গোল্ডেন ড্রাগনকে আমাদের রিগার্ড জানাবেন। আমি চললাম। গুড বাই। মোটা লোকটা হেসা বুঝে নিয়ে কর্মচারীদের ডেকে নিয়ে জাহাজ ছাড়ল। কাম অন এভরিবডি, চলো। সোনালি ড্রাগনের লোকেরা দাঁড়িয়ে রইল যতক্ষণ না মালবাহী জাহাজটা দূরে কালিগোলা অন্ধকারে মিশে যাচ্ছে। বন্দর ফাঁকা হতেই একটা বাজখাই গলার চিৎকার শোনা গেল, যে যেখানে দাঁড়িয়ে আছো থাকো, নড়বে না। চারপাশ থেকে বেশ কয়েকজন লোক বেরিয়ে এলো। গুনে গুনে 7 জন। প্রত্যেকের পরনে কালো ওভারকোট, মাথায় কালো হ্যাট। ঘটনার আকস্মিকতায় সরু গোঁফ ও তার 2 সাগরেদ এতটাই ঘাবড়ে গেল যে তারা বন্দুক বের করার অবকাশটুকুও পেল না। হকচকিয়ে হাত তুলে দাঁড়াল। নবাগত দলটির প্রত্যেকের কোটের বুকে বাজ পাখির ব্যাজ। সরু গোঁফ বুঝতে পারল এরা সোনালি ড্রাগনের শত্রুপক্ষ শাকালের গ্যাং। অপরাধের দুনিয়ায় এরা হক বলে পরিচিত, বাজ পাখি। কিন্তু তারা কিভাবে জানল যে আজ এই সময় এখানে সোনালি ড্রাগনের অস্ত্র আসবে? সরু গোঁফ অনেক মাথা খাটিয়েও কিছুতেই উত্তর খুঁজে পেল না। সে শুধু নিষ্ফল রাগে বলল, ড্রাগনের পালে বাজ পাখি ফরফর করছে যে। আরে ডোরা সাহেব যদি নিজেকে ড্রাগন ভাবতে শুরু করে, তাকে সবক শেখাতে বাজ পাখিকে তো আসতেই হবে, তাই না? মাল যে হাইজ্যাক্ট হয়েছে সেটা যদি গোল্ডেন ড্রাগন জানতে পারে তাহলে তোমাদের 7 জনকে না জ্যান্ত কবর দেবে। তাই বুঝি? আর সকাল কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে ওর 7 আদমিকে জিন্দা কবর দেওয়া হচ্ছে। কই
কই তোমাদের গোল্ডেন ড্রাগন কই? আমরা কি ওর জন্য একটু ওয়েট করে যাব? সার্কাস পার্টি শেষ হলেই নয় তোমাদের মেরে মালপত্র নিয়ে যাব। হ্যাঁ, এই ম্লান আলোতেও বাজ পাখিদের নেতার মুখে বিজয়ের হাসিটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে। শিকার ফাঁদে পড়লে মাকড়সা যেরকম ধীর অথচ তৃপ্ত পদক্ষেপে তার দিকে এগিয়ে যায়, তাকে কোণঠাসা করে ফেলে, তাকে ছটফটাতে দেখে তার মনে যেভাবে পৈশাচিক উল্লাস জাগে, ঠিক তেমনভাবেই তিন মূর্তির দিকে এগোতে শুরু করলো বাজ পাখিরা। ঠিক তখনই বন্দরের নিস্তব্ধতা ভেঙে শোনা গেল একটা তীক্ষ্ণ শীষের শব্দ। একটা ঝিম ধরানো সুর, যেন মৃত্যু অলস ভঙ্গিতে এগিয়ে আসছে। কিছু বুঝে ওঠার আগেই বন্দরের অন্ধকার দিক থেকে বাজ পাখির নেতার ঘাড়ের কাছে তীরের বেগে এসে বিঁধল একটা ধারালো ফলা। আবছা আলোয় সেটা একবার ঝিকিয়ে উঠল মাত্র। নেতা কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়ল মাটিতে। বাকি ছজন চমকে উঠে দেখল লোকটার ঘাড়ে বিঁধে আছে একটা লম্বা বাঁকানো কুকরি। কে ছুঁড়ল? এমন নিখুঁত লক্ষ্যভেদ তো বড় সহজ কথা নয়। চাপ চাপ রক্তে ভিজে গেছে মাটি। সোনালী ড্রাগনের দল বুঝে ফেলল এই সুযোগ। মুহূর্তে নিজেদের পকেট থেকে বন্দুক বের করে বাকিদের ওপর গুলি চালাতে শুরু করলো দুজন। আর একজন ভয়ের চোটে দৌড়ে গিয়ে লুকোলো একটা বড় কন্টেনারের পেছনে। সোনালী ড্রাগনের দল বুঝতে পারছিল তারা ছাড়াও আড়াল থেকে কেউ গুলি চালাচ্ছে উল্টো দিকের দলটার ওপর। সে যেই হোক, তার নিশানা নির্ভুল। তিনবার গুলি চালিয়েছে, ধরাশায়ী করেছে তিনটি কালো ওভারকোটকে। এই অব্যর্থ নিশানা যে সে লোকের হতে পারে না, যদি না সে হয় সাক্ষাৎ শয়তান, সোনালী ড্রাগন খোদ নিজেই। গুলিবর্ষণ থামার পর সোনালী ড্রাগনের আংটিওয়ালা তিনজন দেখল 7টি লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বন্দরে। বাজ পাখিদের কেউই আর বেঁচে নেই। তিনজন অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। এমন সময় বন্দরের নিস্তব্ধতা ভেঙে শোনা গেল সেই ঝিম ধরানো শীষ। অনেক দূর থেকে ক্রমশ এগিয়ে আসছে সেই শীষের আওয়াজ। সেই সুরের মধ্যে একটা বিষণ্ণতা আছে। আবার বেশিক্ষণ শুনলে একটা অশুভের আশঙ্কায় বুক কেঁপে ওঠে। অন্ধকারের বুক চিরে সেই ভিখিরিটা শীষ দিতে দিতে এসে দাঁড়ালো। তার মাথা থেকে পা অবধি একটা নোংরা সাদা চাদরে ঢাকা। এগিয়ে এসে অনায়াসেই মৃত লোকটির ঘাড় থেকে খুলে নিল কুকরিটা। আরেকটু রক্ত চলকে পড়ল মাটিতে। মাথার চাদরটুকু খুলে দিতেই তিনজনের মুখ বিস্ময়ে হাঁ হয়ে গেল। এ তো আর কেউ নয়, ডক্টর ওয়াং, সোনালী ড্রাগন স্বয়ং। টাক মাথা, কোটরগ্রস্ত চোখ, মুখে গোঁফদাড়ির চিহ্ন মাত্র নেই। অনেকক্ষণ ওই বয়স্ক মুখের দিকে তাকিয়ে থাকলে মনে হয় লোকটা শটান চোখের ভেতর দিয়ে মনের কথা পড়ে নিচ্ছে। একগাল হেসে সোনালী ড্রাগন কেটে কেটে বলল, হ্যালো জেন্টলম্যান। তিনজন শুধু ঘাড় নেড়ে প্রতি সম্ভাষণ জানালো। সোনালী ড্রাগন ওরফে ডক্টর ওয়াং এগিয়ে এলো কন্টেনারের পেছনে লুকিয়ে পড়া ছায়ামূর্তিটির সামনে। লোকটা জড়সড় হয়ে উঠে দাঁড়ালো। ডক্টর ওয়াং তার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসল। লোকটা চোখ তুলে তাকাতেও পারল না। কাউকে কিছু বুঝে উঠতে না দিয়ে বিদ্যুৎ গতিতে সোনালী ড্রাগন তার কুকরিটা বসিয়ে দিল সামনের লোকটার চোখে।
লোকটা মরণ চিৎকার করে মাটিতে পড়ে ছটফট করতে শুরু করলো। সোনালী ড্রাগন উন্মাদের মতো কোপাতে থাকলো তাকে। শেষমেশ দেহটা নিথর হয়ে যেতে ধীর পায়ে উঠে দাঁড়ালো ডক্টর ওয়াং। পেছনের দুজন ভয়ে বিস্ময়ে পাথর হয়ে গেছে। তাদের দিকে তাকিয়ে ভাঙা বাংলা ইংরেজি মিশিয়ে ওয়াং বলল, I don't like moles. They stink. He sold our information to Shakal's gang. ওর কথাতেই ওরা আজ এখানে এসেছিল। Dump the bodies, gentlemen. We need to relocate tomorrow. Quick, quick! গোল্ডেন ড্রাগন তার নিজের দলের বিশ্বাসঘাতক সদস্যটির হাত থেকে সোনালী ড্রাগনের আংটিটা খুলে নিল। রাতের অন্ধকার ফিকে হতে শুরু করেছে। একে একে লাশগুলো তুলে জলে ফেলতে শুরু করলো সোনালী ড্রাগনের জীবিত দুই সদস্য। বাতাসে ছড়িয়ে পড়ছে সেই হাড়হিম শীষের শব্দ। এই অল্প সময়ের ব্যবধানেই এখানে যে কি নারকীয় ঘটনা ঘটে গেল তা ঘুণাক্ষরেও টের পেল না শহর কলকাতা। সাক্ষী থাকল শুধু বৃষ্টি ধোয়া জাহাজ ঘাটা। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য নিহার রঞ্জন গুপ্তর কিরিটি কাহিনী হলুদ শয়তান। অডিও নাট্যরূপ রণদীপ নস্কর। নিহার রঞ্জন গুপ্তর জন্ম বর্তমান বাংলাদেশের নড়াইলে 6ই জুন 1911। কলকাতার কারমাইকেল মেডিকেল কলেজ, বর্তমানে আরজি কর হাসপাতাল থেকে ডাক্তারি পাশ করেন তিনি। পরে উচ্চশিক্ষার জন্য বিলেতে গিয়ে আগ্রহী হন গোয়েন্দা কাহিনীতে। তিনি আগাথা ক্রিস্টির সঙ্গে দেখাও করেছিলেন। ফিরে এসে তৈরি করেন কিরিটি রায় চরিত্রটি। তবে এর বাইরেও একাধিক গল্প লিখেছেন তিনি, যার মধ্যে বাদশাহ, উত্তর ফাল্গুনী, কোমল গান্ধার, নিশিপদ্ম থেকে সিনেমাও হয়েছে। তিনি কলকাতায় প্রয়াত হন 20শে ফেব্রুয়ারি 1986 সালে। হলুদ শয়তান গল্পটি 1955 সাল নাগাদ নিহারঞ্জন গুপ্ত লিখেছিলেন রক্তমুখী ড্রাগন নামে। পরে গল্পটি নতুন করে লেখেন, কিন্তু প্রকাশক তা ছাপতে রাজি হননি। 1963 থেকে 16 বছর পাণ্ডুলিপিটি পড়েই ছিল। শেষে কিরিটি অমনিবাসের দ্বিতীয় খণ্ডে গল্পটি অন্তর্ভুক্ত হয় হলুদ শয়তান নামে। মুখ্য চরিত্রে অনিন্দ সেনগুপ্ত। শুরু হচ্ছে নিহার রঞ্জন গুপ্তর লেখা হলুদ শয়তান। বাইরে প্রবল বৃষ্টি। রবিবারের সকালে কিরিটির যেন বিছানায় ছাড়তে ইচ্ছে করে না। জঙ্গলি চায়ের কাপটা নিয়ে ঘরে ঢুকল। চাদরের ফাঁক থেকে মাথাটা বের করে কিরিটি বলল, জঙ্গলি, আজকে খবরের কাগজটা দিয়ে যাস। দিয়েছি বাবু, ওই যে বেড সাইড টেবিলের ওপর রাখা। কিরিটি খবরের কাগজটা তুলে নিল। সিঁড়িতে পায়ের শব্দ শোনা যাচ্ছে। মুচকি হেসে কিরিটি বলল, সুব্রত আসছে, চা আরেক কাপ চা নিয়ে যা। কিরিটির কথা অভ্রান্ত প্রমাণ করে সুব্রত ঘরে ঢুকল। ছাতা নিয়ে এসেছে বটে, কিন্তু কাঁধ আর পিঠের দিকটা অল্প ভিজে গেছে। সে ঘরে ঢুকেই বলল, কি বৃষ্টি রে বাবা, ভিজে কাক হয়ে গেলাম। একটু গরম চা খেলে দেখবে আবার ঈগলের মতন চনমনে লাগছে। ব্যাপার কি আজ এই বাদলা মাথায় করে সকাল সকাল? দাঁড়াও দাঁড়াও, একটু বসি। জব্বর খবর আছে ভায়া। বাবু ঘাটে আজ সকালে 8-8খানা লাশ ভেসে উঠেছে। প্রত্যেকের শরীরে বুলেট মুন্ড। জলে ভেসেই বর্ষায় ফুলে ফেপে ঢোল, পচা গন্ধ বেরোচ্ছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার কি জানো তো, 7 জনের গায়ে না একটা বিশেষ বাজ পাখির ছাপ মারা পোশাক রয়েছে। পুলিশের সন্দেহ দুটো আন্ডারওয়ার্ল্ড গ্যাংয়ের সংঘর্ষে এসব হয়েছে। এবার বলো, খবরটা জব্বর কিনা? কিরিটি কোনো উত্তর দিল না। তার এই নীরবতায় সুব্রত কিছুটা অবাক হলো বটে। এত বড় একটা ঘটনা, কলকাতা শহরের বুকে একসঙ্গে এতগুলো লাশ উদ্ধার, অথচ কিরিটির কোনো তাপ উত্তাপ নেই।
সে একটু বিব্রত হয়ে অল্প হেসে বলল, আশ্চর্য। দেখছি তোমার রহস্যভেদের ছোঁয়াচ বোধহয় আমারও লেগেছে, বুঝলে? দিন রাত কেবল রহস্যেরই স্বপ্ন দেখছি। রাতের অন্ধকারে জেগে জেগে কান পেতে অশরীরী পায়ের শব্দ শোনার চেষ্টা করছি। বোঝো কাণ্ড? কিরিটির কোনো সাড়া শব্দ নেই। চায়ের কাপটা নিঃশেষ করে টি পয়েন্টের ওপর রাখতে রাখতে সুব্রত বলল, কি হে, ব্যাপার কি? স্পিকটি নট যে নতুন কিছু আছে নাকি খবরের কাগজে? ওদিকে চা যে ঠান্ডা হতে চললো। কিরিটি এক চুমুকে পুরো চাটা শেষ করে বলল, যে খবরটা তুমি দিলে সেটা কাল সন্ধ্যাবেলাতেই বাসি হয়ে গেছে। আজকে তাজা খবরটা এখানে খবরের কাগজে বেরিয়েছে, পড়ো। ড্র্যাগন ড্র্যাগন, এবারে কালো নয়, সোনালি। কিরিটি খবরের কাগজটার একটা জায়গায় আঙুল দিয়ে নির্দেশ করে পড়তে বলল। সুব্রত কাগজটা হাতে তুলে নিয়ে নির্দিষ্ট জায়গাটার ওপর ঝুঁকে পড়ল। কেরলে সোনালী ড্রাগনের দ্বিতীয় শিকার, মুক্তা ও রবার ব্যবসায়ী লক্ষপতি ধনী মিস্টার চিদাম্বরম অদৃশ্য। আচ্ছা, গত শনিবার কেরলের প্রসিদ্ধ মুক্তা ও রবার ব্যবসায়ী কোটিপতি চিদাম্বরম তার শয়নকক্ষ হতে অদৃশ্য হয়েছেন। তার শয়ন ঘরে শয্যার উপর একখানি অতি সাধারণ সাদা রঙের খাম পাওয়া গেছে। তাতে এক ড্রাগনের প্রতিমূর্তি আঁকা। মূর্তির দেহ ও মুখ দুই সোনালি। মাসখানেক পূর্বে, পাঠকবর্গের মনে থাকতে আচ্ছা, বম্বের একজন ধনী মৎস্য ব্যবসায়ী তার শয়নকক্ষ হতে একইভাবে অদৃশ্য হন। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, তারপর কি লেখা আছে দেখি। তারও শূন্য শয্যার ওপর অবিকল ঐরূপ একটি সোনালী ড্রাগনের মূর্তি আঁকা খাম পাওয়া গিয়েছিল। সমগ্র কেরলবাসী, বিশেষত ধনী ব্যবসায়ীরা আতঙ্কে মুহ্যমান হয়ে পড়েছে। সবাই ভাবছে না জানি এবার কার পালা। পুলিশ তদন্ত করেও আজ পর্যন্ত কিছু করে উঠতে পারেনি। তা তো বটেই। আমরা জনসাধারণের দিক হতে পুলিশের উচ্চপদস্থ কর্মচারীদের এই বিষয়ে ভালোভাবে তদন্ত করে দেখবার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আশা করি তারা এদিকে একটু নজর দেবেন। এসবের মানে কি? যে লাশগুলো আজ গঙ্গায় ভেসে এসেছে সেগুলো দিন পাঁচেক পুরনো, মানে পুলিশের রিপোর্ট তাই বলছে। তো আমার ধারণা সোনালী ড্রাগনের দলও এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে। কিন্তু কথা হচ্ছে, ওরা এরকম বেপরোয়াভাবে খুনগুলো করে বেড়াচ্ছে কেন? বাজ পাখির পোশাক পরা লোকগুলোর কথা না হয় দলে দলে ঝামেলা হিসেবে বাদ রাখতে পারি, কিন্তু বড় বড় ব্যবসায়ীদের বেছে নিয়ে গুম করতে শুরু করছে কেন? এত বড় ব্যবসায়ীকে অপহরণের কাজ তখনই কেউ করবে যদি একসঙ্গে অনেক টাকার প্রয়োজন হয়। তার মানে এদের লিকুইড ক্যাশের আর্জেন্ট প্রয়োজন। কিন্তু কেন? কি পরিকল্পনা আছে? কিরিটি আনমনে সিগারেট ধরালো। এটুকু দেখেই সুব্রত বুঝল ঘটনাগুলোর অন্তর্লীন রহস্য কিরিটিকে ভেতরে ভেতরে অস্থির করে তুলেছে। গোটা বিষয়টার কিনারা না করে সে থামবে না। এখন কিরিটির সঙ্গে কথা বলা বৃথা। সে নিজেই সুব্রতকে ডেকে একটা প্রস্তাব দেবে। সুব্রতর অনুমান নির্ভুল। কিরিটি ধোঁয়া ছেড়ে বলল, চলো। হ্যাঁ, যাবে নাকি? মানে কোথায় যাব? কোথায় আবার? রহস্য যেখানে সব থেকে বেশি গিট পাকিয়েছে সেখানে, কেরলে। হ্যাঁ, আরে চলো না, একটু কেরলও বেড়ানো হবে। সামনে থেকে পুরোটা দেখতে পেলে মনের অস্বস্তি একটু দূর হবে আমার। শোনো, আমি কিন্তু শুনেছি বর্ষায় নাকি কেরল খুব সুন্দর। হ্যাঁ, তা তো বটেই, মানে আপত্তি নেই, কিন্তু জানি 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 সেখানে গিয়ে সেখানকার পুলিশের বড় কর্তার থেকে একটা পারমিশন নিতে হবে অবশ্যই। তবে এখানকার আইজি রেকমেন্ডেশন থাকলে সেটা পাওয়া খুব একটা কঠিন হবে না, তাই না? এই, তুমি সত্যিই যাবে? আরে বললাম তো, সত্যিই যাব। ও ঠিক আছে, আমি তাহলে আজই সঙ্গে দেখা করছি। কিরিটির হাতের সিগারেটটা পুড়ে গেছে। বাক্স থেকে একটা চুরুট ধরিয়ে নিল সে। নিভন্ত দেশলাইটা অ্যাশট্রেতে ফেলে দিয়ে চুরুটটা টানতে টানতে ঘরের মধ্যে পায়চারি করতে শুরু করল। সুব্রত বুঝল রহস্য কিরিটির মাথায় ঘনীভূত হচ্ছে। গতকালই কেরালায় এসে পৌঁছেছে কিরিটি আর সুব্রত। কিরিটির স্কুলের এক বন্ধু জীবন সেনগুপ্ত কেরলে বড় সরকারি অফিসার। তারই বাড়িতে কিরিটিরা এসে উঠেছে। ওরা দুজন হোটেলেই থাকবে ভেবেছিল,
কিন্তু জীবনবাবু কোনোভাবেই রাজি হলেন না। তাঁর দৌলতে কিরিটিদের কপালে একেবারে ভিআইপি স্তরের আতিথেয়তা জুটেছে। বাড়িটা ভীষণ মনোরম, চারপাশে প্রচুর গাছপালা, সেখানে প্রচুর পাখি আসে, তাদের কলকাকলিতে বাগান চত্বর মুখর হয়ে থাকে। সব মিলিয়ে কলকাতা শহর থেকে বেরিয়ে এসে এত নির্জন শান্ত একটা জায়গায় থাকতে যে কি ভালো লাগছে তার হিসেব নেই। সকালে পেছনের বারান্দায় চা খেতে খেতে এসবই আলোচনা করছিল সুব্রত আর কিরিটি। জীবনবাবু একটা জরুরি কাজে বাইরে গেছেন, আপাতত ওরা দুজনই জলখাবার সারছে। চায়ে চুমুক দিয়ে কিরিটি বলল, এখনই ইন্সপেক্টর রামিয়া বলে একজন আসবেন, জীবনের বিশেষ বন্ধু। চিদম্বরমের কেসটা উনি ইনভেস্টিগেট করছেন। তো আমি ব্যাপারটায় আগ্রহ প্রকাশ করেছি শুনে জীবনই উজিয়ে রামিয়ার সঙ্গে যোগাযোগ করেছিল। বললো ওর সঙ্গে কন্ট্যাক্ট রাখলে তোরই কাজ করতে সুবিধা হবে। আসলে লোকাল জায়গায় আমি যদি তদন্তে এগোতে চাই তাহলে কিন্তু তদন্তের ভারপ্রাপ্ত অফিসারের সঙ্গে সুসম্পর্ক থাকাটা খুব প্রয়োজন। কিরিটির কথা শেষ হতে না হতেই বাড়ির বাইরে মোটর বাইক থামার আওয়াজ পাওয়া গেল। সবাই বুঝল ইন্সপেক্টর রামিয়া এসেছেন। সদর দরজা দিয়ে যিনি ঘরে ঢুকলেন তিনি সাদা পোশাকে থাকলেও তাকে দেখে পুলিশই মনে হয় বটে। পেটানো চেহারা, উচ্চতা কম করে 6 ফিট, পরিষ্কার করে কামানো মুখে শোভা পাচ্ছে মোটা গোঁফ, চলনে বলনে এক আশ্চর্য ব্যক্তিত্ব আছে। তিনজনে উঠে দাঁড়িয়ে তাকে নমস্কার করে অভ্যর্থনা জানাতে তিনিও প্রতি নমস্কার জানালেন। আলাপ পরিচয়ের পালা মিটতেই চলে এলেন কাজের কথায়। মিস্টার রায়, নাইস মিটিং ইউ। আমাকে গত রাত্রে জীবনবাবু আপনার কথা বলেছেন। সত্যি বলতে কি, আমরা তো এই কেসটার কোনো কুলকিনারাই করতে পারিনি। কাজেই এতে আপনার যদি কোনো সাহায্য পাই তবে সেটা একটা সৌভাগ্য বলে মনে করব। কতদূর সফল হব জানি না, তবে বসুন না প্লিজ। হ্যাঁ, তবে চেষ্টা করব। আপনার কথায় খুবই খুশি হলাম মিস্টার রায়। আমি আপনাকে সব রকমভাবে সাহায্য করতে প্রস্তুত। আপনাকে দেখানোর জন্য আমি ফাইলগুলো সঙ্গে করেই এনেছি। বাড়িতে কে কে তখন জবানবন্দি দিয়েছিল, কিভাবে তিনি নিখোঁজ হয়েছিলেন, আর এই ব্যাপারে আজ পর্যন্ত পুলিশ যা কিছু জানতে পেরেছে সব কিছুই এই ফাইলে দেখতে পাবেন। ফাইলের কাগজপত্র দেখে শুনে আপনি যদি আর কোনোভাবে তদন্ত করতে চান তখন তাই করা যাবে। কিরিটির হাতে ফাইলটা তুলে দিলেন ইন্সপেক্টর রামিয়া। পুলিশ ফাইল অনুসন্ধান করে দেখা গেল মিস্টার চিদম্বরমের মাথার উপর একটা বিপদ যে কয়েকদিন আগে থেকেই খাঁড়ার মতো ঝুলছিল তা তিনি বুঝতে পেরেছিলেন। নিখোঁজ হওয়ার কয়েকদিন আগে তাঁর কাছে একখানা চিঠি আসে। চিঠিটার একটা বৈশিষ্ট্য ছিল, তার খামটা খুব বড় আকারের আর ঠিকানাটা খুব বড় বড় লাল কালিতে লেখা। মিস্টার চিদম্বরমের স্বভাব ছিল সব চিঠি তিনি নিজেই খুলতেন। খুলে প্রয়োজন বোধ করলে তিনি তার প্রাইভেট সেক্রেটারির হাতে দিতেন, নতুবা নিজেই সেগুলির জবাব দিয়ে ছিঁড়ে ফেলে দিতেন। অন্য দিনের অভ্যেস মতো সেদিনের চিঠিটাও তিনি নিজের হাতেই খোলেন। প্রথমেই খোলেন সেই লাল চিঠিখানা, কিন্তু সেটা পড়া মাত্র তার মুখের ওপর কে যেন একরাশ ছাই ঢেলে দিল। মুখ শুকিয়ে গেল তাঁর। সেই থেকে সর্বদাই তিনি অন্যমনস্ক থাকতেন, আর একটা দুশ্চিন্তা ও নিরুৎসাহ ভাব যেন তাঁকে অভিভূত করে রেখে দিত। এই কথাগুলো বলেছেন খোদ চিদম্বরমের সেক্রেটারি রামানুজম সাহেব। এই অবধি পড়ে কিরিটি বলল, আচ্ছা, এই রামানুজন ভদ্রলোকের সঙ্গে একটু কথা বলা যায়? সম্ভব হলে চিদম্বরম সাহেবের বাড়ি গিয়ে যদি একটু দেখা করা যায় আমার সঙ্গে, তাহলে একটু লোকেশনটাও দেখতে পারি। ভদ্রলোকের সঙ্গে সামনাসামনি কথা বলে ধারণাটাও অনেকটা স্পষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, সে আর এমন কি ব্যাপার। আমি থানায় খবর দিয়ে দিচ্ছি, একটা গাড়ি পাঠিয়ে দিক। এখান থেকেই 3 জন মিলে রওনা হয়ে পড়ব। 8 ঘন্টার পথ। 3 জন উঠে দাঁড়ালো। গন্তব্য চিদম্বরমের বাড়ি। চিদম্বরমের বাড়িটা বিশাল। ভদ্রলোক উচ্চবিত্ত তো বটেই, সেই সঙ্গে রুচিশীল। বাড়ির পেছনে নদী পার্শ্ববর্তী বাগানে চা জল খাবারের ব্যবস্থা হয়েছিল। রামানুজমের সঙ্গে সকলে সেখানেই বসে খাওয়া দাওয়া করছিল। কিরিটি বলল, মিস্টার রামানুজম, আপনি একদম খোলাখুলি বলুন তো,
প্রথম চিঠিটা আসার পর থেকে চিদম্বরম সাহেবের উধাও হওয়া অবধি সমস্তটা খুলে বলুন, কিছু গোপন করবেন না কিন্তু। রামানুজমের চেহারা নিপাট ভদ্রলোকের মতো। গায়ে ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট, হাতে সোনালি ঘড়ি, চুল অল্প তাও নিখুঁতভাবে আঁচড়ানো, গোলগাল মুখ। এই ধরনের লোক সাতে পাঁচে থাকতে চায় না। একবার জিভ দিয়ে ঠোঁট চেটে নিয়ে তিনি বলতে শুরু করলেন, প্রথম চিঠিটা আসার পর থেকেই সাহেব কেমন যেন ওই মন মরা হয়ে থাকতেন। এভাবেই ওই 7-8 দিন কাটলো। তারপর এলো আর একখানা চিঠি। এবারের চিঠির ঠিকানাটা লাল কালিতে লেখা না হলেও কি যেন একটা বৈশিষ্ট্য তার ভেতর থেকে ফুটে বেরোচ্ছিল। সাহেব আমার সামনে চিঠিখানা খুলে পড়লেন। পড়তে পড়তে স্পষ্ট বোঝা গেল তিনি কাঁপছেন। আমি একটু অ্যাংশাস হয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে সাহেব? চিঠিতে কোনো খারাপ খবর আছে কি? তিনি সংক্ষেপে জবাব দিলেন, যাই হোক। চিঠিটা পড়ে তিনি একটি পাথর চাপা দিয়ে টেবিলের ওপরেই রেখে দিলেন, আর তখনই শোবার ঘরে গিয়ে ঢুকলেন। আমার বুঝলেন খুব কিউরিয়াসিটি হচ্ছিল চিঠিটা খুলে দেখবার জন্য, কিন্তু উনি প্রাইভেসি ভায়োলেট করা একেবারেই বরদাস্ত করেন না, সেক্রেটারি হলেও করবেন না। তাই আমি ওকে ডাকতেও যাইনি, আর ওই চিঠিটাও দেখিনি। সেদিন দুবার তিনি কেবল কফি চেয়ে খেয়েছিলেন। রাত 8টার সময় সাহেবের ঘরে বাবুর্চি শেষবার কফি দিয়ে এসে আমাকে বলল, কর্তার ঘরে বেশ মিষ্টি অথচ একটা উগ্র গন্ধ পাচ্ছি। গন্ধটা কিসের জানি না, কিন্তু কর্তা তো মনে হলো জেগেই রয়েছেন। আমার যেন কিরকম মনে হচ্ছে। এক সেকেন্ড, গন্ধটা কিসের বলেছিল কি? বা আপনি কিছু বুঝতে পেরেছিলেন? না, তখন তো বুঝতে পারিনি। আমার একটু ডাউট হলো। আমি ঘরে যেতেই সাহেব আদেশ করলেন, বললেন যে আমি একটু একা থাকতে চাই, আমাকে একা থাকতে দিন। তার কথায় আমি কোনো উত্তর না দিয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে আসি। গন্ধ একটা ছিল বটে, কিন্তু সেটা আমার ওই আনইউজুয়াল মনে হয়নি। দুর্গন্ধ তো নয়ই। আসলে ব্যাপারটা এতই ট্রিভিয়াল, পরে আমার সেটা নিয়ে খোঁজ খবর করার কথা মনেই হয়নি। গন্ধটা ইমিডিয়েটলি আমিও পাইনি মিস্টার রায়, নইলে অ্যাটলিস্ট আন্দাজ করতে পারতাম গন্ধটা কিসের। রামানুজম সাহেব, তারপর কি হলো? রামানুজম এক গ্লাস জল খেলেন, তারপর ধীরে ধীরে মুখ মুছে বলতে শুরু করলেন, আমি সাহেবের পাশের ঘরেই থাকতাম। আন্দাজ ওই ধরুন রাত 1টার সময় সাহেবের শোবার ঘরের ভেতর একবার যেন মৃদু খসখসানির একটা শব্দ শুনতে পেলাম। শব্দ শুনে আমি বিছানায় একবার উঠে বসেছিলাম। কিছুক্ষণ কাটলো, আমি কান পেতে রইলাম। তারপর কোনো সাড়াশব্দ না পেয়ে আমি ফের ঘুমিয়ে পড়ি, বুঝলেন। কিন্তু ঘন্টাখানেক যেতে না যেতেই আবার একটা শব্দ শুনে আমি জেগে উঠলাম। তখন আমার মনে হয়েছিল কারা যেন সাহেবের ঘরে পায়চারি করে বেড়াচ্ছেন, আর কাদের কথাবার্তার চাপা আওয়াজ যেন শোনা যাচ্ছিল। আমি তক্ষুনি খাট থেকে নেমে ঘর থেকে বেরোতে গিয়ে দেখি আমার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। আমি বুঝলাম সামথিং ইজ ভেরি ফিশি। বাড়ির এই উইংয়ে শুধু আমি আর সাহেব থাকি, চাকর বাকররা থাকে অন্যদিকে। আমার চিৎকার শুনে তাদের আসতেও বেশ খানিকটা সময় লেগে গিয়েছিল, আর ওই ফুরসতেই যা হওয়ার তাই হয়ে যায়। আমি ঘর থেকে বেরিয়ে সাহেবের ঘরে গিয়ে দেখি দরজা খোলা, ঘর খালি, সাহেব নেই। দেখা গেল ঘরের জিনিসপত্র সব ঠিকই আছে, কিছুই তছনছ হয়নি। সেই উগ্র গন্ধওয়ালা চিঠিখানার খাম তখনও টেবিলের ওপরেই পড়ে আছে, কিন্তু ভেতরে চিঠিটা নেই। তার বদলে খামের ভেতরে রয়েছে এক টুকরো সাদা কাগজ, তাতে সোনালি ড্রাগনের একটা ছবি আঁকা। চিদম্বরমের বাড়িতে আর বিশেষ কাজ নেই। রামানুজমকে ধন্যবাদ জানিয়ে তিনজনে গাড়িতে উঠল। গাড়ির দরজা খুলেই সুব্রত চেঁচিয়ে উঠল, এটা কি? তিনজনে দেখল গাড়ির ড্যাশবোর্ডে একটা হলুদ গোলাপ আর একটা সোনালি ড্রাগনের ছবি আঁকা খাম। কিরিটি ছো মেরে খামটা নিয়ে ভেতর থেকে একটা চিঠি বের করলো। তার মুখে একটা মুচকি হাসি ফুটে উঠল। সুব্রত জিজ্ঞেস করলো, এই তুমি হাসছো কেন? কি ব্যাপার? কিছু নয়, আমাকে একটু শাসানো হয়েছে।
সোনালী ড্রাগনের দল লিখেছে, মিস্টার রায় তুমি বুদ্ধিমান গোয়েন্দা জানি, কিন্তু অনুরোধ করছি এসবের মধ্যে তুমি নিজেকে জড়িও না। কেরল ভালো জায়গা, ঘুরে বেড়াও, এখানকার খাবার দাবার খাও, আনন্দ করো, বাড়ি চলে যাও। তুমি যার বিরুদ্ধে তদন্ত করতে চাইছো সে কিন্তু যে সে লোক নয়, সোনালী ড্রাগন। এরপরেও যদি চিদাম্বরমের ব্যাপারে মাথা ঘামাতে চাও, সোনালী ড্রাগন তোমাকে ক্ষমা করবে না। ইতি তোমার শুভাকাঙ্ক্ষিত দল। কেন পড়বে? আমি এ তো রীতিমতো হুমকির চিঠি। এবার কি করবে? ভয় পেয়ে গেলেন কি? তাহলে সুব্রত তুমি বরং একটা কাজ করো, তুমি না বাড়ি চলে যাও, কেমন? না মানে সুব্রত এই কথায় স্পষ্টতই একটু লজ্জা পেল। কিরিটি একেবারেই এই হুমকি চিঠিকে পাত্তা দেয়নি। গাড়িটা দাঁড় করানো ছিল সামনের মাছ বাজারটার গায়ে। ওরা তিনজন জানতো না ওই মাছ বাজার থেকেই একজন অলক্ষ্যে ওদের গাড়ির ওপর নজর রাখছে। ওরা বেরিয়ে গেল। একজন জেলে জাল থেকে দিব্যি খোশ মেজাজে মাছ ছাড়াচ্ছিল। অনেকগুলো মাছ ধরেছে সে। মনে এতই ফুর্তি, বেশ জোরে জোরে শীষ দিতে শুরু করলো। এই শীষ ভীষণ চেনা। সেই জেলেটি আর কেউ নয়, ডক্টর ওয়াং স্বয়ং, ওরফে সোনালী ড্রাগন। কিরিটিরা চলে যাওয়ার পর জালটাল গুটিয়ে জেলেটি ওরফে ডক্টর ওয়াং একটা ছোট্ট ছিপ নৌকোয় চড়ে বসল। একাই শীষ দিতে দিতে দাঁড়বে ঢুকে পড়ল নদীর পাশে একটা খালে। গাছপালা ঢাকা একটা ছোট্ট খাল। লোকজন এই দিকটায় বড় একটা আসে না। গাছের চাঁদো আর ফুটো গলে ঢুকে পড়েছে মিহি সোনালি রোদ। সেই আলো ছায়ায় প্রায় 1 কিলোমিটার নৌকো বেয়ে ডক্টর ওয়াং এলো একটা ছোট্ট টিনের ঘরের পাশে। নৌকোটাকে গাছের গায়ে বাঁধল। জল থেকে পায়ে চলা পথ উঠে গেছে ঘরটার গায়ে। সেই পথ পেয়ে ঢুকলো ঘরে। সেখানে কয়েকটা লোক তার জন্য অপেক্ষা করছে। তাদের কারুর চেহারাই ঠিক ভদ্র নয়। দু একজন দামি পোশাক আশাক পরে থাকলেও তারা যে মার্কা মারা অপরাধী তা বলে দিতে হয় না। একটা বড় টেবিল ঘিরে কয়েকটা চেয়ারে তারা বসে আছে। ঘরে এক ঝলক চোখ বুলিয়ে ডক্টর ওয়াং বলল, সরি জেন্টলম্যান, আই এম আ লিটল লেট। আই হোপ আপনারা কেউ বোর হননি। আমি খুব কুইক আপনাদের নেক্সট প্ল্যান অফ অ্যাকশন বলে দেবো। দ্যাটস ওয়াই এই আর্জেন্ট মিটিং। কিন্তু এই টিকটিকির কি হবে? আরে ও তো একদম বাংলা কুত্তার মতো পেছনে পড়ে গেছে। কামিং টু দ্য লেটার, জিলে প্লিজ গিভ মি দ্য ইলাস্ট্রেশন। জিল্লেহ বলে যাকে নির্দেশ দেওয়া হলো সে টেবিলে একটা বড় কাগজ বিছিয়ে দিল। তাতে অজস্র আঁকিবুঁকি করা আর অজস্র সংকেত। একটা বোমার ছবিও আঁকা রয়েছে। ছবিটাকে ঘিরে অনেকগুলো নাম। সবাই ছবিটার দিকে ঝুঁকে পড়ল। ডক্টর ওয়াং বলল, Look at the most ferocious weapon of 20th century. এই ওয়েপনটা সাইলেন্টলি গোটা পৃথিবীকে মেরে দিতে পারে। যখন এটাকে আনলিশ করা হবে তখন এখান থেকে একটা ডেডলি ভাইরাস ছড়িয়ে পড়বে। It can contaminate many people. ইনফেক্টেড লোকেরা আরো অনেক লোককে ইনফেক্ট করবে। সেখান থেকে আরো অনেকে। নো ব্লাডশেড, নো হুলাবালু, অনলি লার্জ স্কেল ম্যাসাকার। সে কি? এটা আপনি আমাদের দেখাচ্ছেন কেন? বিকজ মাই ফ্রেন্ড, ওই ওয়েপনটা নেক্সট মান্থে অকশন হবে। এটা অ্যান্ড এটার অ্যান্টিডোট। সারা পৃথিবীর কিংপিনরা কোটি কোটি ডলার দেবে এটা কেনবার জন্যে। Hattori Hanzo from Japan, Hermann Eichmann from Germany, Paul Embasogo from Africa, Leopold Robespierre from France. এরকম গোটা দুনিয়ার মাফিয়ারা পাগল হয়ে গেছে এটাকে পাওয়ার জন্য। আমি ওদের সাথে কম্পিট করব। If I get this weapon,
then the whole world is in my hands. কিন্তু এই ওয়েপন আপনি নিজের কালেকশনে কেন রাখতে চাইছেন? দেশটা সরকারের কাছে বেচে দিন, মোটা টাকা পেয়ে যাবেন। নেভার! আমার দেশ আমাকে বেট্রে করেছে। মাই কান্ট্রি হ্যাজ ফেলড মি। যে দেশকে আমি সব দিয়ে ভালোবেসেছি সেই দেশ আমাকে অ্যাবান্ডন করেছে। সেই দেশে আমি মোস্ট ওয়ান্টেড ম্যান। এই ওয়েপন আমার কাছে এলে আমি আমার দেশের গভর্নমেন্টকে আমার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাওয়াবো। They have to pay the price for insulting me. আমরা কত পাবো? একটা ছোট্ট সাপ ঘরের কোণে সরসর করে চলে যাচ্ছিল। নিতান্তই নির্বিষ সাপ, তার গায়ে আঁশের বাহারও খুব। সাপটাকে দেখেই ডক্টর ওয়াং এর চোখে একাধারে রাগ আর ভয় ফুটে উঠল। একটা অবদ্ধ চিৎকার করে লাফিয়ে উঠল ওয়াং। তারপর পাগলের মতো চিৎকার করতে করতে অসহায় প্রাণীটাকে পা দিয়ে পিষে ফেলার হুকুম দিল। Snakes! Snakes! I hate snakes! মেরে দাও, মেরে দাও। জিলে, এখানে যত স্নেকস আছে সবগুলোকে মেরে দাও, মেরে দাও, জ্বালিয়ে দাও। I don't want to see another serpent. মেরে দাও, মেরে দাও। এক মিনিট, কি বলছিলাম? কাজটা হলে আমরা কত পাবো? 5% নন নেগোশিয়েবল। কিন্তু কাজটা আগে ফিনিশড হোক, দেন। ওকে? সে তো বুঝলাম, কিন্তু কাজটা কি? Deebraj. Yes, Deebraj. He is a famous carpet merchant. আমরা ওর কাছ থেকে মানি চাইবো। না দিলে you know what to do? Gentlemen, এই পেপারটা তোমরা তোমাদের কাছে রেখে দাও। এতে আমাদের ফিউচার টার্গেটদের নাম, অ্যাড্রেস অ্যান্ড আদার ডিটেলস দেওয়া আছে। তোমাদের কাজে লাগবে। তোমাদের কাজ হবে এই লোকগুলোর উপর কনস্ট্যান্ট নজর রাখা। আর কলকাতার ওই ইনভেস্টিগেটর, শুনছি তো সে এখানকার পুলিশ অফিসারদের বিশেষ দোস্ত। ও কিন্তু আমাদের কাজে বারবার ইন্টারাপ্ট করবে। ব্রেকিং বোনস ইজ ইজি মাই ফ্রেন্ড, ব্রেকিং প্রাইড ইজ টাফার। এবং সেটা বেশি মজার। একটা লোক তোমার সামনে কিচ্ছু করতে পারছে না, সে জানে তুমি পরের ক্রাইম প্ল্যান করছো, তাও সে জানে না কিভাবে আটকাবে। তার রেপুটেশন, তার মরালস, তার ফিলসফি, এভরিথিং ইজ অ্যাট স্টেক। এই অবস্থাটা না আমি খুব এনজয় করি। রায় থাকুক এখানে। ওকে আমি আগে একবার ওয়ার্ন করেছি, কিন্তু সেটা ওকে একটু তাতিয়ে দেওয়ার জন্যই। ও আরো ডেসপারেট হয়ে কেসে নামতে চাইবে, কিন্তু কোনোভাবেই সলভ করতে পারবে না আনলেস আমাদের এন্ড থেকে কোনো মিস্টেকস হচ্ছে। নাও ডিসমিস। আমি সব প্ল্যান করে রেখেছি। ডিবরাজকে আমরা এবার মানির লেটার পাঠাবো। ডিবরাজ ইজ আ টাফ নট টু ক্র্যাক। তবে ওর ওখানে আমি একজনকে প্ল্যান্ট করে রেখেছি, ওই আমাদের সমস্ত ইনফরমেশন দেবে। শি ইজ মাই মাতাহারি, মাই স্পাই। হ্যাঁ, বাই দ্য ওয়ে, ইউ হ্যাভ টু গেট রিড অফ সুন্দর দাস। ও আমাদের পে করেনি। হি ডিজার্ভস টু ডাই নাও। হিমশীতল গলায় কথাগুলো বলে বিদায় নিল ডক্টর ওয়াং। টেবিল থেকে কাগজপত্র সরিয়ে নিল জিল্লে। লোকগুলো একে একে বেরিয়ে গেল ঘর থেকে। এবার তাদের লক্ষ্য সুন্দর দাস। রাত তখন প্রায় 9টা কি 9:30। জীবনবাবুর বসবার ঘরে কিরিটি, সুব্রত আর জীবনবাবু গল্প করছিল। এমন সময় টেলিফোন বেজে উঠল। ও বাবা, এখন আবার কি? জীবনবাবু উঠে গিয়ে রিসিভারটা কানের কাছে তুলে ধরলেন। হ্যালো, কিরিটির? হ্যাঁ 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 হ্যাঁ, কি ইন্সপেক্টর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ডেকে দিচ্ছি, আপনি একটু ধরুন। এই কিরিটি, ওই ইন্সপেক্টর রামিয়া ফোনে ডাকছেন। কিরিটি তাড়াতাড়ি উঠে গিয়ে ফোন ধরল। মিস্টার রামিয়া বলুন।
মিনিট 15 ধরে ফোনে কি সব কথাবার্তা বলে কিরিটি ফোনটা রাখলো। তারপর বলল, আমাকে আমাকে একবার বেরোতে হবে এখনই। ব্যাপার কি বলো তো, এত রাতে কোথায় যাবে? মিস্টার রামিয়ার ওখানে একটা ইমার্জেন্সি হয়েছে। তুমি থাকো, আমি আর সুব্রতই ঘুরে আসছি। চলো। একটা ট্যাক্সি নিয়ে ওরা বেরিয়ে পড়ল। গাড়িতে চলতে চলতে একসময় কিরিটি বলল, মিস্টার সুন্দর দাস এখানকার একজন মস্ত বড় মার্চেন্ট। তাকে তার বাড়িতে অফিস ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। আশ্চর্যের ব্যাপার, তার ঘরের টেবিলের উপরে সোনালি ড্রাগন আঁকা একটা খাম পাওয়া গেছে। সুতরাং বুঝতেই পারছো আমরা এখন কোথায় যাচ্ছি। ভাইয়া থোড়া জলদি চালায়। ও বাবা, এটা তো আবার হিন্দি বোঝে না। দয়া দয়া বেগম পোগামো। হ্যাঁ, বুঝেছে। বড় রাস্তার ওপরেই মিস্টার সুন্দর দাসের প্রকাণ্ড 3 তলা বাড়ি, মার্বেল রক। রাতের অন্ধকার তখন চারিদিকে বেশ ঘন হয়ে এসেছে। রাস্তার দুপাশে ইলেকট্রিক বাতি থাকায় চারিদিক বেশ আলোকিত। মার্বেল রকের সামনেই 2জন পুলিশ মোতায়েন ছিল। কিরিটি ও সুব্রতকে এগিয়ে আসতে দেখে তাদেরই একজন জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি মিস্টার রায় তো? হ্যাঁ হ্যাঁ এদিকে আসুন, স্যার ওপরে আছেন। হ্যাঁ, চলুন চলুন। কিরিটি ও সুব্রত লোকটার পিছু পিছু এগিয়ে গেল। সুন্দর দাসের বাড়িতে অফিস ঘরটা 2 তলার দক্ষিণ কোণে। একটা লম্বা টানা বারান্দায় পরপর খান 5 কামরা। একেবারে শেষের ঘরখানাই সুন্দর দাসের অফিস ঘর। অফিস ঘরের পেছন দিকে নিচে ছোট একটা গলিপথ। সেই গলির অপর পাশে একটা 2 তলা বাড়ি, দরজায় তালা দেওয়া। ভেতর থেকে সব জানলার পাল্লা বন্ধ। 2টো বাড়ির ব্যবধান মাত্র 1 তিনেক। বিষয়টি কিরিটির নজর এড়াল না। পুলিশের পেছন পেছন কিরিটি ও সুব্রত ঘরে এসে প্রবেশ করল। মিস্টার রামিয়া ঘরের সেক্রেটারিয়ের টেবিলের ওপরকার কাগজপত্রগুলো নাড়াচাড়া করে দেখছিলেন। কিরিটিকে ঢুকতে দেখে তিনি গম্ভীর গলায় বললেন, গুড ইভিনিং মিস্টার রায়। এই সেই ঘর, এখানেই ডেড বডি পাওয়া গেছে। ওই যে ওখানে পড়ে আছে বডি, আপনি দেখুন গিয়ে। কিরিটি প্রথমেই একবার নিঃশব্দে চোখ বুলিয়ে ঘরটা দেখে নিল। অতি আধুনিক কায়দায় ঘরখানি সাজানো গোছানো। মেঝেতে দামি পুরু কার্পেট বিছানো। দেওয়ালে বিদেশি চিত্রকরদের দামি দামি সব ল্যান্ডস্কেপ টাঙানো রয়েছে। সিলিং থেকে ঝোলানো সাদা ডিম্বাকৃতি শক্তিশালী বৈদ্যুতিক আলোয় সমস্ত ঘরখানা ঝলমল করছে। সেক্রেটারিয়ের টেবিলের একপাশে গদি মোড়া একখানি রিভলভিং চেয়ার। তারই একপাশে সুন্দর দাসের মৃতদেহ মেঝে কার্পেটের ওপর উপুড় হয়ে পড়ে আছে। কিরিটি নিচু হয়ে মৃতদেহটা পরীক্ষা করে দেখল। মৃতদেহে ক্ষতের চিহ্ন মাত্র নেই। কোন রকম গুলির দাগ বা ধারালো অস্ত্রের কোনো ক্ষত পর্যন্ত নেই। মৃতদেহের পজিশনটা আর একবার ভালো করে দেখে কিরিটি আবার ঘরের চারিদিকে তাকালো। বেশ প্রশস্ত ঘরটা। ঘরের মধ্যে যাতায়াত করবার মাত্র একটিই দরজা। বারান্দার দিকে 2টো জানলা, তাতে কাঁচের সার্সি আঁটা। রাস্তার দিকে গোটা 3 জানলা, তারও 2টো বন্ধ, একটা খোলা। জানলাগুলোর কোনোটাতেই গরাদ নেই, দামি নেটের পর্দা লাগানো। গলির দিকে কোনো জানলা নেই, শুধু ওপরের দেওয়ালে 2টো স্কাইলাইট। একটায় কাঁচ আটকানো, অন্যটায় কোনো কাঁচই নেই। কিরিটি এগিয়ে এসে টেবিলটার সামনে দাঁড়ালো। চিন্তাগ্রস্ত গলায় বলল, সেই খামটা কই? ইন্সপেক্টর খামখানা এগিয়ে দিলেন। পার্চমেন্ট পেপারে তৈরি চৌকো অতি সাধারণ খাম, সাদা রঙের। খামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে কিরিটি বলল, কোনো কিছু তো আঁকা দেখছি না। ইন্সপেক্টর অল্প একটু হেসে খামের ভাঁজ খুলে ফেললেন। খামের ভেতরে একটা অতি বীভৎস ড্রাগনের প্রতিচ্ছবি আঁকা। ড্রাগনের রং উজ্জ্বল সোনালি। ঘরে ঢোকার পর থেকেই একটা সূক্ষ্ম অস্পষ্ট গন্ধ যেন কিরিটির নাকে এসে লাগছিল। গন্ধটা যে ঠিক কি ধরনের
সেটা কথায় বলা শক্ত, খুব কটু নয়, অথচ মাথা ঝিমঝিম করে। খামটার ভাঁজ খোলার সঙ্গে সঙ্গে গন্ধটা যেন আরো স্পষ্ট আর তীব্র হয়ে কিরিটির নাকে এসে লাগলো। কিরিটি খামটা নাকের কাছে তুলে ধরে শুঁকল। সুব্রত পাশেই দাঁড়িয়েছিল। সে জিজ্ঞেস করলো, এই এই তুমি কি শুকছো বলো তো? শুকে দেখো। কিরকম অদ্ভুত একটা গন্ধ না? কি বুঝছেন? ক্লোরোফর্ম। কারেক্ট। পুলিশে কাজ করে এই গন্ধ চিনতে পারবো না তা হয় না। তাহলে মিস্টার রায়, বোঝা গেল ওই উগ্র গন্ধটা ক্লোরোফর্মের। হ্যাঁ, ও সরি, খামটা রাখতে পারি ইন্সপেক্টর? স্বচ্ছন্দে। তবে ও খাম কিন্তু মৃত্যুর দূত, সাবধানে ডিল করবেন কেমন? কিরিটি মৃদু হেসে খামখানা পকেটের মধ্যে রেখে দিল। তারপর সমস্ত ঘরটা ঘুরে ঘুরে আবার দেখতে লাগলো। হঠাৎ ওপাশের দেওয়ালে একটা সুতোর মতন কি যেন কিরিটির চোখে পড়ল। এগিয়ে এসে হাত দিয়েই কিরিটি বুঝল অতি সূক্ষ্ম কিন্তু বেশ শক্ত একটা রেশমি সুতো। সুতোটা টান দিয়ে দেখল সেটা স্কাইলাইটের ফাঁক গলে এসেছে। সুতোয় টান দিলেই বোঝা যায় সেটার অপর প্রান্ত কোথাও আটকানো রয়েছে। সঙ্গে সঙ্গে সেই চিদাম্বরমের উধাও হয়ে যাওয়ার ঘটনাটা কিরিটির মনে পড়ল। চিদাম্বরমের ঘর থেকেও এরকম একগাছা সুতো পাওয়া গিয়েছিল। তার মানে এই ঘটনাগুলোর মধ্যে একটা ক্ষীণ যোগসূত্র তৈরি করা যাচ্ছে। কিরিটি ঘর থেকে বেরিয়ে বারান্দায় গেল। বারান্দার শেষ প্রান্তে এসে নিচের গলিপথ বেশ স্পষ্টভাবে চোখে পড়ে। সুন্দর দাসের প্রাইভেট সেক্রেটারি একজন বাঙালি যুবক, নাম মহিম রায়। কিরিটি তার সঙ্গে একটু আলাপ জমাতে শুরু করলো। আচ্ছা মহিমবাবু, গলির ওপারের বাড়িটা কার? ওটা একজন পাঞ্জাবি ডাক্তারের। মাসখানেক হলো উনি ভাটিন্ডায় গেছেন দেশে সপরিবার। বর্তমানে বাড়িটা তালাবন্ধই আছে। বাড়িতে কেউ থাকে না তাহলে, না? হ্যাঁ থাকে তো, বাইরে শুধু দারোয়ান থাকে। আর গলির মধ্যে যেতে হলে বড় রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, তাই তো? হ্যাঁ ওই যে। তা চলুন না একবার একটু গলিটা ঘুরে আসি। হ্যাঁ চলুন চলুন। আচ্ছা মহিমবাবু, সন্ধ্যার পর ঠিক কটা হবে যখন আপনি মিস্টার দাসের ঘরে যান? 7:30 কি 8:15 হবে। ঘরটায় দরজা ভেতর থেকে ভেজানো ছিল, অল্প একটু ঠেলতেই খুলে গেল জানেন। অন্ধকার ঘর, একটু অবাক হলাম। কেন আমি জানি স্যার ঘরেই আছেন। আমায় তিনি 8:15 সময় ঘরে গিয়ে ব্যবসা সংক্রান্ত কয়েকটা জরুরি কাগজপত্র চেয়ে নিয়ে আসতে বলেছিলেন। এই আজকে রাত্রেই একটা পার্টির সঙ্গে ওনার জরুরি কনসালটেশন ছিল। কাগজপত্রগুলো সেই বিষয়েরই। ঘর অন্ধকার থেকে ভেবেছিলাম স্যার হয়তো ঘরে নেই, কিন্তু পরক্ষণেই মনে হলো জানেন, স্যার তো কখনো দরজায় চাবি না দিয়ে অফিস ঘর থেকে যেতেন না। তাড়াতাড়ি ঢুকে সুইচ টিপে আলো জ্বালালাম। দেখি ঘরের মধ্যে স্যার উপুর হয়ে পড়ে আছেন। আর আপনার সঙ্গে মিস্টার দাসের শেষ কখন দেখা হয়েছিল? বিকেল 3টে 3:30 সময়। উনি ওনার অফিস ঘরেই ছিলেন তখন। তা স্যারকে ওভাবে পড়ে থাকতে দেখার পরে কি হলো? আমি প্রথমটায় যেন থমকে গেলাম। তাড়াতাড়ি গিয়ে ঠেলা দিয়ে ডাকলাম, স্যার স্যার, কিন্তু কোনো সারা শব্দ পাওয়া গেল না। চিৎকার করে চাকর বাকরদের ডাকলাম, পুলিশেও খবর দেওয়া হলো। তারপর তো। আপনি তো সারাটা দুপুর আপনার ঘরেই ছিলেন নিশ্চয়ই? হ্যাঁ, অফিস রুমের পাশেই আমার বসবার ঘর। আচ্ছা, কোনো রকম শব্দ শুনতে পেয়েছিলেন? কিংবা 3টে থেকে 7টার মধ্যে কেউ মিস্টার দাসের সঙ্গে দেখা করতে এসেছিল? না, আমি 5টা 5:30 সময় মিনিট 15 জন্য নিচে টিফিন খেতে গিয়েছিলাম। সেই সময় যদি কেউ এসে থাকে তো বলতে পারবো না। মিস্টার দাসের বেয়ারা সুখলাল বলতে পারে। কিরিটি লক্ষ্য করে দেখল গলিতে গ্যাস লাইট থাকলেও বেশ অন্ধকার। আর মিস্টার দাসের অফিস ঘরের পেছনে এপাশের বাড়ির একটা খোলা ছাদ আছে। ছাদের পাঁচিলের ওপর একসার ফুলের ও পাতাবাহারের টব। অন্ধকারে গাছের পাতাগুলো অল্প অল্প হাওয়ায় থেকে থেকে কেঁপে উঠছে। কিরিটি বলল, সুব্রত, হ্যাঁ
বলছি তুমি একটু ছাদটার উপর নজর রাখো, হ্যাঁ? আর ওই ছাদটা, হ্যাঁ। আর আমি মহিমবাবুর সঙ্গে একটু ওই দিকটা দেখে আসছি, ঠিক আছে? আচ্ছা। সুব্রত অন্ধকার ছাদটার দিকে এক দৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কতক্ষণ কাটলো কে জানে। হঠাৎ চাপা কণ্ঠস্বরে চমকে পাশে তাকালো। একটি ছোকরা, দেখলে ভিখিরি বলেই মনে হয়। এই চিঠিটা আপনাকে দেওয়ার জন্য একজন বাবু দিয়ে গেলেন। আমাকে? সুব্রত একটু যেন অবাক হয়েই ছেলেটার থেকে চিঠিটা নিল। ছেলেটার চিঠিটা দিয়েই দ্রুত পায়ে ওদিককার আঁধার গলিপথে অদৃশ্য হয়ে গেল। দূরের গ্যাস পোস্ট থেকে একটুখানি আলো অস্পষ্টভাবে এদিকে এসে পড়ছে। সেই আলো এসে খামখানা চোখের সামনে তুলে ধরল। ঠিক সেই সময় পেছন থেকে একটা অস্পষ্ট চাপা হাসির শব্দে সুব্রত পেছনে চমকে তাকালো। কিরিটি কখন যেন এসে দাঁড়িয়েছে। খামটা দাও। হ্যাঁ? ওটা তোমার জন্য নয়, নয়, আমার উদ্দেশ্যে ওটা এসেছে। তাই? শুকে দেখো। সুব্রত শুঁকে দেখল এই খামেও ঠিক সেই রকম তীক্ষ্ণ অথচ অস্পষ্ট বিষাক্ত গন্ধ। গা ঘিন ঘিন করে। কিরিটি পরক্ষণেই পকেট থেকে সুন্দর দাসের ঘরে পাওয়া ড্রাগন চিহ্নিত খামখানা বের করে বলল, এবার এইটাও শোকো। কি দুটো গন্ধের মধ্যে মিল পাচ্ছ না? ঠিক দুটো এই একই রকমের গন্ধ। তাহলে চলো আরেকবার মিস্টার দাসের মৃতদেহটা ভালো করে দেখতে হবে তো। এই যে ছেলেটা আমাকে চিঠিটা দিয়ে গেল, তুমি তাকে ধাওয়া করবে না? ওর ওর পিছু নিলে হয়তো মূল হোতার কাছে পৌঁছানো যেতে পারে। প্রয়োজন নেই, ছেলেটা দলের কেউ নয়। তাকে সামান্য কিছু টাকা পয়সা ধরিয়ে তোমার কাছে চিঠিটা পৌঁছে দিয়েছে। চলো চলো, ডেড বডিটা দেখতে হবে। স্থানীয় পুলিশ সবে তখন মৃতদেহ পরীক্ষা শেষ করে ইন্সপেক্টর রামিয়ার সঙ্গে আলোচনা করছিলেন। কিরিটিকে ঘরে ঢুকতে দেখে তাঁরা সরে দাঁড়ালেন। কিরিটি ঝুঁকে পড়ে তীব্র আলোয় আরেকবার সমস্ত দেহটার ওপর চোখ বুলিয়ে নিল। ওই সময় তার নজরে পড়ল মৃতদেহের গলার কাছে কয়েকটা ছোট ছোট রক্তের বিন্দুর মতো দাগ। দেখতে অনেকটা ছুঁচ কিংবা ওই জাতীয় কিছু দিয়ে বিঁধনোর মতো ক্ষত। এছাড়া আর কোথাও তেমন কিছু চিহ্ন পাওয়া গেল না। সুব্রত দেখল কিরিটির কপালে ভাঁজ পড়েছে। অস্ফুটে কিরিটি বলল, এখানে সুইলিং নেই। মিস্টার রামিয়া, তদন্তে দেখা যাবে হার্ট ফেল, কিন্তু এই যে খুন তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। মিস্টার দাসের বেয়ারা সুখলাল, তাই না? হ্যাঁ, ওর সঙ্গে একবার একটু কথা বলা প্রয়োজন। সুখলাল এলো। বয়স্ক চেহারা, শরীরে জড়সড় ভাব স্পষ্ট। এত পুলিশ খুন যখন দেখে সে ঘাবড়ে গেছে। এই কিরিটি, শুক্লাল এসছে। আসুন আসুন আসুন, আপনি আপনি বসুন। না, ঠিক আছে, বসুন না। কিরিটি যথাসম্ভব নম্র স্বরে প্রশ্ন করল। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো লাগে আপনার। বলছি, বাবুর মারা যাওয়ার দিন যা যা হয়েছিল একটু মাথা ঠান্ডা রেখে বলুন তো আমাকে, পারবেন তো? এই বেলা তখন এই 4:45 আন্দাজ হবে। এখন চীনা লোক বাবুর সঙ্গে দেখা করতে এলো। তার নাকি বাবুকে খুব একটা জরুরি চিঠি দেওয়ার আছে। আমি লোকটাকে বাবুর ঘরে পৌঁছে দিয়ে এলাম। তা লোকটা বাবুর সঙ্গে দেখা করে চলে যাচ্ছে, আমিও তখন সিঁড়ি দিয়ে নামছি। এমন সময় জানেন, হঠাৎ একটা চিৎকার শুনে পেছন ফিরি তাকালাম। দেখি বাবুর দরজা খুলে ছুটে বাইরে আসছেন। আমিও ছুটে গেলাম। বাবুর চোখ মুখ জুড়ি কেমন ভয়। আমি গিয়ে বাবুকে দুয়াতে জড়িয়ে ধরলাম। তারপরে ওনাকে নিয়ে ঘরের মধ্যে সোফার উপর বসিয়ে টসিয়ে দিয়েছি। বাবু তখনও হাঁপাচ্ছেন। আমায় হাত নেড়ে চলে আসতে বললেন। তা বাবু ঘর থেকে বেরিয়ে আসছি, শুনলাম বাবু অস্পষ্ট স্বরে যেন বলছেন, লাল বাঁকা। হ্যাঁ, লাল বাঁকা। আচ্ছা, আজকে সন্ধ্যের এই ঘটনা ছাড়া আর কোনোদিন কিছু ঘটেছিল? না, আর তো কিছু ঘটেনি। তবে এই পরশু রাত্রির বেলা
তখন ওই 10টা-11টা হবে। বাবু অফিস ঘরে কাজ করছিলেন, সেক্রেটারি বাবু তখনও ঘরে গেছেন। তো বাবু সাধারণত বেশি রাতটার জেগে কাজ করতেন। বাবুর কাজ সারা হলে উনি আলো নিভিয়ে শুয়ে পড়েন, তারপরে আমি শুতে যাই। বাইরের বারান্দায় বসে আছি, এমন সময় দরজা খুলে বাবু বাইরে এলেন। দেখে মনে হলো যেন খুব ভয় পেয়েছেন। বললেন যে, শুক্লাল, আমার ঘরটা একটু ভালো করে খুঁজে দেখো তো, মনে হচ্ছে কিছু যেন ঘরের মধ্যে লুকিয়ে আছে। আচ্ছা, কোনো জিনিসের কথা বলেছিলেন উনি, নাকি কোনো লোক? লোক না, লোক না, জিনিসের কথাই বলেছিলেন। তারপরে আমি ঘরে ঢুকলাম, খুঁজলাম, কিছু পেলাম না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি যান, সাবধানে থাকবেন কিন্তু। হ্যাঁ, আমরা আছি, আপনার কোনো চিন্তা নেই। ঠিক আছে বাবু। এখানে আর কিছু জানার নেই, এবার ফিরতে হবে। যথেষ্ট রাত হয়েছে। মিস্টার রামিয়া ওদের গাড়িতে এগিয়ে দেবেন। গাড়িতে উঠে কিরিটি বলল, মিস্টার রামিয়া, চিদম্বরমের ব্যাপারটার সঙ্গে এই ঘটনাটার কোনো মিল পাচ্ছেন কি? দুটো ক্ষেত্রেই ঘরে সুতো ঝুলতে দেখা গেছে, আর অফকোর্স ওই ক্লোরোফর্মের গন্ধটা। এছাড়া তো ঠিক, ক্লোরোফর্ম। আমার মনে হচ্ছে কোনো সজীব বা নির্জীব জিনিস সেই সুতোয় বেঁধে নামিয়ে দেওয়া হয়েছিল। তারপর যেই কাজ শেষ হয়ে গেছে অমনি সঙ্গে সঙ্গে সেটাকে তুলে নেওয়া হয়েছে। কিন্তু জিনিসটা তুলে নিয়ে গেলেও সুতোটা থেকে গিয়েছে। হয়তো সুতোটার কথা তার মনে থাকেনি, বা সেটা নিয়ে যাবার কোনো প্রয়োজন বোধ করেনি। কোনটা? আপনি যদি আরো একটু খোলসা করে বলেন মিস্টার রায়। খোলসা করে? অবশ্যই খোলসা করে বলবো তো। আচ্ছা, মনে করুন অপরাধী সুতোর সাহায্যে চিদম্বরমের বেলায় এমনই একটা জিনিস বা জীবিত কোনো প্রাণীকে ঘরের ভেতর নামিয়ে দিয়েছিল, ফলে চিদম্বরম অজ্ঞান হয়ে যান। ঠিক, তারপর সেই অচৈতন্য চিদম্বরমকে কেউ বা কোনো একদল লোক চুরি করে নিয়ে চলে যায়। তো সুন্দর দাসের বেলায় হয়তো সেই সুতোয় বাঁধা জিনিসটা ঘরে পৌঁছে সুন্দর দাসের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। সুব্রত, বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, সেই জিনিসটা কি? বিষধর সাপ কি? তা অবশ্য হতে পারে। আচ্ছা মিস্টার রায়, তাহলে এই অপরাধীর সম্পর্কে আপনার ধারণা কি? কিরকম লোক সে? মনে হচ্ছে সাধারণ চোর ছ্যাঁচড় নয়, এমন একজন যার রাসায়নিক চিকিৎসা এবং টক্সিকোলজি বা বিষের বিজ্ঞান সম্বন্ধে প্রচুর জ্ঞান আছে। শুধু তাই নয়, লোকটার হয়তো প্রাণী বিজ্ঞান সম্পর্কেও যথেষ্ট বুৎপত্তি আছে। কেন বলছি শুনুন, ঘরের ছাদ থেকে সুতো বেঁধে যে জিনিসটা নামিয়ে দেওয়া হয়েছিল সেই জিনিসটা সম্ভবত কোনো প্রাণী, কারণ প্রাণী ছাড়া অপর কোনো নির্জীব জিনিসের পক্ষে সুন্দর দাসকে হত্যা করা সম্ভব বলে মনে হয় না আমার। বিশেষত সুন্দর দাসের গলার কাছে ছোট ছোট কয়েকটা রক্তবিন্দুর মতো দাগও দেখা গেছে। কোনো ছোট্ট প্রাণীর কামড়ে বা আঘাতে মানুষ মারা যেতে পারে সেটা জানা, এবং সেটাকে নিয়ন্ত্রণ করে এক্সিকিউট করা, সেটা কিন্তু সেই বিষয়ে খুব পড়াশোনা করার লোক ছাড়া সম্ভব নয়। রামিয়া আর কোনো জবাব দিলেন না। তিনি চুপ করে রইলেন। গাড়িটা ততক্ষণে জীবনবাবুর বাড়ির দোরগোড়ায় এসে দাঁড়াল। জীবনবাবু তখনও বৈঠকখানায় ওদের অপেক্ষায় জেগে বসেছিলেন। সকলের পেটই খিদে চুই চুই করছে। সকলে খাবার ঘরের দিকেই চলল। পরের দিন উল্লেখযোগ্য কিছুই ঘটল না। কিরিটি সারা দুপুর নিজের ঘরের দরজা বন্ধ করে কি সব গবেষণা করলো সেই জানে। বিকেলে নদীর ধার থেকে এক চক্কর হেঁটেও এলো। সারাদিন সুব্রতর সঙ্গে কথাও হলো না ওর। কিন্তু রাতে ঘটল আর একটা চমকপ্রদ ঘটনা। জীবনবাবুর বাড়িটা রাস্তার একেবারে শেষ প্রান্তে। বাড়ির পেছন দিকে একটা ছোটখাটো বাগান।
বাগানের দিককার একটা ঘরে কিরিটি আর সুব্রত দুজনকে থাকতে দেওয়া হয়েছে। ঘরে গোটাচারেক জানলা, প্রত্যেকটাই গড়াধীন। বাইরের দেওয়ালটা আইভিলতায় একেবারে ছেয়ে গেছে। চারিদিককার দেয়ালে 4টে স্কাইলাইট। স্কাইলাইটগুলো বেশ বড়, একজন মানুষ অনায়াসেই গলে যাতায়াত করতে পারে। 2টো খাটে কিরিটি আর সুব্রত শোয়। থাকার ব্যবস্থা বেশ ভালোই। ঘরের এক কোণে দেওয়াল ঘেঁষে একটা আলমারি বইয়ে একেবারে ঠাসা। এক কোণে ছোট একটা টেবিল, 2টো সোফা ও গোটা কয়েক চেয়ার। সুন্দর দাসের ঘরে কিরিটি যে বিষাক্ত গন্ধি খামখানা পেয়েছিল, পকেট থেকে সেটা বের করে সে টেবিলের ওপর রাখল। তারপর সুইচ টিপে আলোটা নিভিয়ে দিয়ে বলল, আজ রাত্রে এটা এই টেবিলেই রইল। হ্যাঁ সুব্রত, হ্যাঁ দেখা যাক কিছু ঘটে কিনা। মানে কিছু ঘটার ব্যাপার আছে নাকি? ও, তোমাকে তো বলা হয়নি। এই দেখেছো? আচ্ছা, বিকেলে নদীর ধারে যখন আমি গেছিলাম, তখন সোনালি ড্রাগন লোক মারফত আমাকে আরেকটা হুমকি চিঠি পাঠিয়েছে। সে কি? বেঞ্চেই বসেছিলাম, ওঠার সময় দেখি পায়ের কাছে পড়ে আছে চুপটি করে সে চিঠি। সে বলে পাঠিয়েছে যে প্রায় আমারই চোখের উপর, মানে আমার উপস্থিতির সময়ই সে সুন্দর দাসকে খুন করেছে, অথচ আমরা তার কিছুই কুল কিনারা করতে পারিনি। পারবো না। কাজেই সে উপদেশ দিয়েছে আমরা যেন বাড়ি ফিরে যাই, নইলে অতি শিগগিরই সে আমাদেরও দফা রফা করবে। তো আমরা যদি সন্ধ্যের ট্রেনেই কলকাতা ফিরে না যাই, কালকে সকালটা আর আমাদের দেখা হবে না, এটা সে জানিয়ে দিয়েছে। তা এই ধরনের খুনেদের স্বভাব এই যে তারা শাসানি যাদেরকে দেয় তাদেরকে খুব একটা সময় দেয় না, কখনো বা কিন্তু একেবারেই সময় দেয় না। তো যাই হোক, শত্রুকে তৈরি হবার সুযোগ দেওয়ার পক্ষপাতী তারা একেবারেই না, এটা আমরা বুঝতে পেরে গেছি। আজ শাসানি দিয়েছে, হয়তো আজই তা কাজে পরিণত করবার চেষ্টা করতে পারে। কাজে আমিও আজ পরীক্ষার জন্য তৈরি হয়ে থাকবো। তুমি তৈরি আছো? কিরকম? কোনো পাহারা রাখলে না, কিছুই করলে না, আলোটা পর্যন্ত নিভিয়ে দিলে, অথচ আশঙ্কা করছো আজই শত্রুপক্ষ কিছু একটা করে ফেলতে পারে। তুমি আত্মরক্ষার চেষ্টা করলে কই? হ্যাঁ, আছে আছে, এই নাও আত্মরক্ষার জিনিস। বেশ ভালো করে হাতে ঘোষণা দেখি। না মানে, পকেট থেকে একটা শিশি বের করে সেই শিশির আরক সুব্রতর হাতের পাতায় ঢেলে দিল সে। সুব্রত হাতে তরলটা ভালো করে ঘষে নিল। সোনালি ড্রাগনের দেওয়া উগ্র গন্ধের খামের ষড়যন্ত্র এড়াতে হলে মনে হয় এই হচ্ছে একমাত্র দাওয়াই। এই গন্ধটা দেখে না একটা ঘটনা মনে পড়ছে, বুঝলে? এই অনেকদিন আগে মনে পড়ে এক পর্যটকের বইতে পড়েছিলাম, তিনি বার্মার জঙ্গলে ঘুরতে ঘুরতে একসময় একটা অদ্ভুত বুনো ফুল দেখেছিলেন। সেগুলো দেখতে অনেকটা সবুজ রঙের। সেই ফুলের গন্ধ ভারী অদ্ভুত, তীব্র অথচ মিষ্টি। সমস্ত শরীরের মধ্যে কেমন একটা ওই ঝিমঝিম ভাব নিয়ে আসে। এবং এই ফুলের গন্ধে এমন এক আশ্চর্য শক্তি আছে, কোনো বস্তুতে যদি একবার গন্ধটা লাগে তার গায়ে যেন একেবারে জড়িয়ে যায়। গন্ধটার একটা অদ্ভুত আকর্ষণী শক্তিও আছে। এই বিষাক্ত গন্ধেই আকৃষ্ট হয়ে এসে মৃত্যুর দূত প্রথমে ছুটে যায় সেই বিষাক্ত গন্ধমাখা জিনিসটার দিকে। সম্ভবত বিষাক্ত গন্ধের উত্তেজনায় তার রক্ত পিপাসা জেগে ওঠে। তারপর নিকটবর্তী যে কোনো লোকের রক্তপান করার জন্য সে অতি নিঃশব্দে তার গলায় বিষ দাঁত ফুটিয়ে দেয়। মৃত্যুর চুম্বন, কি নৃশংস, তাই না? কিরিটি একটা চুরুট ধরিয়ে বলল, সুব্রত, মনে পড়ে শুক্লাল বলেছিলেন দিন তিনেক আগে এক রাত্রে মিস্টার দাস হঠাৎ ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। আমার মনে হয় ওই বিষাক্ত গন্ধলোভী রক্তলোলুপ প্রাণীটাকে চোখের সামনে দেখেই ভয়টা উনি পেয়েছিলেন। বলেই কিরিটি তার ঠোঁটের ওপর তর্জনীটা রেখে সুব্রতকে চুপ করতে বলল। ইশারা বুঝে সুব্রত চুপ করে গেল। বাইরে একটা মৃদু খসখস শব্দ, একটা অজানা আশঙ্কা, একটা অস্বাভাবিক অশরীরী বিভীষিকা যেন অক্টোপাসের মতো তার বাহু প্রসারিত করে অন্ধকারে নিঃশব্দে এগিয়ে আসছে। নিচের বৈঠকখানার ওয়াল ক্লকটা ঢং ঢং করে রাত 2টো ঘোষণা করল।
যে টেবিলটার ওপর কিরিটি সেই বিষাক্ত গন্ধি খামখানা রেখেছিল, সেই টেবিলটা সে নিঃশব্দে তুলে নিল। প্রায় পা টিপে টিপে হেঁটে টেবিলটা বাগানের দিকটার দেওয়াল ঘেঁষে রেখে ফিরে এলো। অন্ধকারে দুজনের নিঃশ্বাসের শব্দ যেন চাপ বেঁধে উঠছে। আকাশে চাঁদ উঠেছে, তারই আলো এসে স্কাইলাইটের ফাঁক আর খোলা জানলা দিয়ে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ছে। একটা অস্পষ্ট শব্দ পাওয়া যাচ্ছে। বাগানের দিককার দেওয়ালে আইভিলতার পাতায় পাতায় বুঝি একটুখানি মৃদু শব্দ শোনা গেল। তারপরেই অস্পষ্ট একটা আবছা কালো ছায়া স্কাইলাইটের ওপর জেগে উঠল। একটা মুখ ধীরে ধীরে স্কাইলাইটের ফাঁকে দেখা দিল। সরু সরু প্যাকাটির মতো আঙুল বিশিষ্ট একটা ছোট হাত ধীরে ধীরে স্কাইলাইটের শিকটা চেপে ধরল। স্কাইলাইটটা সরে গেল আস্তে আস্তে। এবার দেখা গেল অন্য হাতে একটা ছোট চৌকো বাক্স ধরা আছে। আস্তে আস্তে হাতের ওপর ভর দিয়ে সেই নিশাচর মূর্তি বাঁদরের মতো অদ্ভুত কায়দায় পাক খেয়ে ফাঁক দিয়ে মাথা ও দেহের অর্ধেকটা ঘরের মধ্যে প্রবেশ করিয়ে নিল। তারপরেই মেঝের ওপর কিছু যেন পড়ার শব্দ পাওয়া গেল। ঘরের মেঝেতে যেটুকু চাঁদের আলো এসেছে তা কম হলেও যথেষ্ট। সেই আলোয় দেখা গেল বাক্সটা থেকে বের হয়ে একটা অদ্ভুত কুৎসিত দর্শন ইঞ্চি 6 লম্বা ঘোর লাল রঙের পোকা। তার বাঁকানো রোমশ বড় বড় তারের মতো সরু সরু ঠ্যাং দিয়ে হাঁটতে হাঁটতে টেবিলটার পায়ার গা বেয়ে সেই বিষাক্ত গন্ধি খামটার দিকে চলেছে। কিরিটি ক্ষিপ্র হাতে গায়ের জামাটা খুলে টেবিলের ওপর ছুঁড়ে দিতেই একটা লাফ দেওয়ার অস্পষ্ট শব্দ পাওয়া গেল। কিরিটি ছুটে রাস্তার ধারে জানলায় গিয়ে চাঁদের আলোয় পরিষ্কার দেখলো একটা কালো রঙের গাড়ি চলে যাচ্ছে। সুইচ টিপে আলোটা জ্বালতে জ্বালতে কিরিটি বলল, পাখি পালিয়েছে, চলো মৃত্যু দূতকে ভালো করে একবার দেখা যাক। হ্যাঁ, বলতে বলতে কিরিটি টেবিলের ধারে এগিয়ে এলো। জামাটির ওপর একটা লাঠি দিয়ে গোটা কয়েক ঘা দিয়ে জামাটা তুলতেই পরিপূর্ণ আলোয় দেখা গেল লাল রঙের একটা পোকা, একটা বড় পিঁপড়ের মতো দেখতে। তার মস্ত মস্ত দুটো শুঁড়, আর সেই শুঁড়ের গায়ে ছোট ছোট লোম। মাথার অনুপাতে দেহটা বেশ বড় এবং অসংখ্য সরু সরু কম্পমান পা। কিরিটি পোকাটার দিকে তাকিয়ে বলল, এই যে সুব্রত দেখছো, এই হচ্ছে মৃত্যুদূত। এই পোকাটা স্কোলোপেন্ড্রা গ্রুপের। এখন বুঝতে পারছি শুক্লাল কি বলেছিলেন। আরে বুঝতে পারছো না, মিস্টার দাসের লাল বাঁকাটা লাল বাঁকা নয়, ওটা লাল পোকা। এই যে এইরকম একটা পোকা দেখি কথাটা বলেছিলেন উনি। আরে তার ঘরে যে সিল্কের সুতো পাওয়া গেছিল, সেটা দিয়ে এইরকমই একটা পোকা নামিয়ে দেওয়া হয়েছিল তাকে মারবার জন্যে। কিন্তু প্রথমবারের চেষ্টা নিষ্ফল হয়, যেই জন্যে দ্বিতীয়বারের চেষ্টা। মিস্টার দাসের অফিস ঘর থেকে মাত্র হাত 3 ব্যবধানে গলির অন্যদিকে ছিল সেই পাঞ্জাবি ডাক্তারের বাড়ি। রাইট? ডাক্তারের বাড়ির দোতলার ছাদে উঠে নিরিবিলিতে স্কাইলাইটের ফাঁক দিয়ে এই মারণ পোকাকে সুতোর সাহায্যে ঝুলিয়ে দেওয়া এমন কোনো কঠিন কাজ তো হতে পারে না। কিন্তু একটা জিনিস আমার হিসেবে এখনো গোলমাল হয়ে যাচ্ছে। মিস্টার দাসকে হত্যা করার মধ্যে কি এমন কারণ থাকতে পারে? সোনালী ড্রাগন তো ওকে হত্যা না করেও অনায়াসে কাজটা করে ফেলতে পারতো। আরে চিদাম্বরমের ক্ষেত্রে তো তাই করেছে, লুকিয়ে রেখে। চিদাম্বরমকে লুকিয়ে রেখেছে? এই কিরিটি, তুমি এই খবর কোত্থেকে জানলে? মিস্টার রামিয়ার কাছ থেকে আজই সকালে খবর পেয়েছি। চিদাম্বরমের সেক্রেটারির কাছে রক্তমুখী ড্রাগনের এক পরোয়ানা এসেছে। একটা নির্দিষ্ট তারিখের মধ্যে 1 লক্ষ টাকা না দিতে পারলে চিদাম্বরমকে তারা পৃথিবী থেকে চিরদিনের জন্য সরিয়ে ফেলতেও পশ্চাৎপদ হবে না।
এবং নির্দিষ্ট তারিখের মধ্যে টাকা পেলে চিদাম্বরমকে তারা ফিরিয়ে দেবে অক্ষত দেহে, সেই প্রতিশ্রুতিও সে চিঠির মধ্যে আছে অবশ্যই। এক মিনিট। কথার মধ্যেই কিরিটি দেখতে পেল মেঝে একটা কাগজের টুকরো পড়ে আছে। সম্ভবত তাড়াহুড়োয় পালাতে গিয়ে দুষ্কৃতীর পকেট থেকে পড়ে গেছে সেটা। কিরিটি সেটা কুড়িয়ে নিয়ে পড়তে গিয়ে ব্যর্থ হলো, কারণ কাগজটা চীনে ভাষায় লেখা। কিরিটি আপন মনে বলল, ইন্টারেস্টিং। তাহলে কি সোনালী ড্রাগনের সঙ্গে চীনের যোগসূত্র আছে? রহস্য তো আর জট পাকি উঠছে দেখছি সুব্রত। পরের দিন সকালে কিরিটি, সুব্রত আর জীবনবাবু বারান্দায় বসে গত রাতের কাণ্ড কারখানা নিয়ে আলোচনা করছিল। নিজের বাড়িতে অতিথিদের এমন সমস্যায় পড়তে হলো তা নিয়ে জীবনবাবু ভীষণই সংকুচিত। কিরিটি, তুমি অন্তত ওরা চলে যাওয়ার পরেও তো আমাকে একবার ডাকতে পারতে। ছি ছি, আমারই বাড়িতে কিনা। আমি আজই পুলিশ প্রোটেকশনের কথা বলবো। জীবন, তুমি আটকাবে না। মাথা ঠান্ডা করো, বসো আগে। শোনো, পুলিশ প্রোটেকশন লাগবে না। যা ঘটেছে তার জন্য নিজেকে দায়ী করা বন্ধ করো। শোনো, আমি যদি কলকাতায় নিজের বাড়িতে থাকতাম তাহলেও এটা হতে পারতো, এবং আকছার এরকম হয়েই থাকে। আমি আকছার হুমকি পেতেই থাকি। আপাতত চিঠিটার পাঠোদ্ধার করা সবচেয়ে বেশি জরুরি। ওতে কি লেখা আছে সেটা জানতে হবে। ইনফ্যাক্ট সকালবেলা মিস্টার রামিয়া আমার থেকে চিঠিটা নিয়েও গেছেন। ওনার চেনা বোধহয় কোনো চীনা ভাষাবিদ আছেন, তো উনি এসে পড়লে আমরা বুঝতে পারবো কি মানে উদ্ধার করা গেল। বলতে না বলতে মিস্টার রামিয়া এলেন। সুপ্রভাত সম্ভাষণের পর সরাসরি কাজের কথা এলেন। বললেন, আমার বন্ধু কাগজটা পরীক্ষা করে বললেন এতে 3 জনের নাম লেখা, চিদম্বরম, দাস আর ডিবরাজ। খেয়াল করে দেখুন, প্রথম 2টো নাম কাটা, আর নিচে একটা সই করা আছে, ডক্টর ওয়াং। সোনালী ড্রাগনের কাগজে প্রথম জন হচ্ছেন মিস্টার চিদম্বরম, দ্বিতীয় জন মিস্টার সুন্দর দাস। তাদের মধ্যে কেউই আর আমাদের মধ্যে নেই। মানে একজন অপহৃত হয়েছেন আর অন্যজন তো নিহত। 3 নম্বর মিস্টার ডিবরাজ, তাই তো? কে তিনি? মানে তাকে কি আপনি চেনেন মিস্টার রামিয়া? তিনি আছেন তো ইহজগৎ এখনো পর্যন্ত? আছেন, তবে মিস্টার রায়, লোকটা একটু অদ্ভুত প্রকৃতির। শহর থেকে দূরে সমুদ্রের ধারে একটা নির্জন বাগান বাড়ি তৈরি করে সেখানে থাকেন। সকালে হাঁটতে হাঁটতে আমার বাড়ির সামনের পার্কটায় আসেন। ইনফ্যাক্ট আজই সকালে তার সঙ্গে আমার দেখাও হয়েছে। মিস্টার রামিয়া, মিস্টার ডিবরাজকে কিন্তু বাঁচাবার চেষ্টা আমাদের করতেই হবে। এই কাগজখানায় যে কজন হতভাগ্যের নাম রয়েছে তারা সকলেই কিন্তু সোনালী ড্রাগনের শিকার হবে। আপনি প্লিজ ডিবরাজের বাড়িতে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করুন ইমিডিয়েটলি। আর এই চিরকুটটা রাখুন। এই কাগজটা গতকাল রাত্রে আমার ঘরে ঢোকা দুষ্কৃতীর পকেটে ছিল। সম্ভবত তাকেই সোনালী ড্রাগন নির্দেশ দিয়েছিল কাকে কাকে টার্গেট করতে হবে। বেচারার অসাবধানতায় কাগজটা আমার হাতে এসে পড়েছে। ও ভালো কথা, মিস্টার রামিয়া, আপনাকে আরও একটা খবর নিতে হবে। হ্যাঁ প্লিজ বলুন, কি খবর চাই আপনার? চীন গভর্নমেন্টের কাছে জরুরি টেলিগ্রাম করতে হবে। জানতে হবে এই ডক্টর ওয়াং লোকটির বর্তমান মুভমেন্ট সম্পর্কে তাদের কাছে কোনো খবর আছে কিনা, এবং তার চেহারা, শিক্ষা দীক্ষা, ক্রিয়াকলাপ ইত্যাদি সম্বন্ধে চীন গভর্নমেন্ট যদি কোনো সংবাদ দিতে পারে আমাদের। ইন দ্যাট কেস চলুন একবার আমাদের বড় কর্তার কাছে যাই। তাকে আপনিও সব কথা ভালো করে বুঝিয়ে বলতে পারবেন। তারপর মিস্টার ডিবরাজকে পাহারা দেবার বন্দোবস্ত করে আপনাকে আবার এখানে পৌঁছে দিয়ে যাব। ঠিক আছে না? বেশ, চলুন তবে। সুব্রত বাড়িতে রইল। কিরিটি আর ইন্সপেক্টর রামিয়া চলল পুলিশের বড় কর্তার বাড়ি। চীন সরকারের সঙ্গে যত শীঘ্র সম্ভব যোগাযোগ করতে হবে। দিন কয়েক পরের কথা। সন্ধেয় বৃষ্টি পড়ে রাতে বেশ ঘন কুয়াশা হলো। রাতেও টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে। এমন আবহাওয়ায় কুকুর বিড়ালও রাস্তায় বেরোয় না। কিন্তু দক্ষিণ কেরালার একটি ছোট্ট জেটির ওপর নিঃশব্দে ছাতা মাথায় দাঁড়িয়ে আছে একটি ছায়ামূর্তি। তার গায়ে একটা কালো ওভারকোট, হাতে কালো দস্তানা, পিঠে এক ঢাল চুল খোলা। কুয়াশার কম্বলে জোড়াতালির মতো
জ্বলে আছে কতকগুলো আবছা হলুদ আলো। দূরে জলের ওপর ভেসে যাচ্ছে নৌকা, তাদের আলোগুলো জোনাকির মতো ভেসে আসছে। ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে স্থির। হঠাৎ দূর থেকে ভেসে এলো একটা শীষের শব্দ, ঝিম ধরানো। শুনলেই মনের মধ্যে একটা অশুভের আশঙ্কা মাথা চাড়া দেয়। শীষের মালিক ক্রমেই এগিয়ে আসছে। খানিকক্ষণ পরেই ছায়ামূর্তির নজরের মধ্যে এসে দাঁড়ালো সে। গায়ে একই রকম কুচকুচে কালো ওভারকোট, মাথায় কালো হ্যাট। টুপিটা মাথা থেকে সামান্য খুলে একগাল হেসে লোকটা বলল, হ্যালো মাই প্রেশাস মাতা হারি। সেটা আবার কি? ও ডিয়ার, ইউ ডোন্ট নো মাতা হারি? একটু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ডের হিস্ট্রি পড়ে নিও। এনিওয়ে, ডিবরাজের কি আপডেট? ছায়ামূর্তি তার ওভারকোটের পকেট থেকে একটা কাগজ বের করে ডক্টর ওয়ং এর হাতে দেয়। তারপর বলে, এই কাগজে ডিবরাজের সারাদিনের শিডিউল লেখা আছে। ডিবরাজ সকাল 6টা নাগাদ ঘুম থেকে উঠে চাটা খায়। সকাল 7টার সময় ডিবরাজ তার পোষা অ্যালসেশিয়ান সিজারকে নিয়ে হাঁটতে বেরোয়, ফিরে ওই 8:30 নাগাদ। সকাল 9টায় ব্রেকফাস্ট, আর তারপরে 10টা নাগাদ বেরিয়ে 10:30টার সময় নিজের অফিসে চলে যায়। সেখানে সকালের দিকে মিটিংগুলো সেরে নেয়। তারপর কাঁটায় কাঁটায় 1টায় লাঞ্চ। ভেরি ওয়েল, দেন? তারপর নিজের কাজ সেরে 4:30 অফিস থেকে বেরোয়। 5টার মধ্যে বাড়ি ঢুকে খাওয়া দাওয়া সেরে ওই 6টা থেকে 8:30 অবধি নিজের বাড়ির অফিস ঘরে কাজ করে। তারপর 8:30 থেকে 9:30 অবধি একটু স্কচ খেতে খেতে গান শোনে, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল। তারপর 10টার মধ্যে ডিবরাজ ডিনার সেরে ম্যাক্সিমাম ওই 10:15টার মধ্যে শুয়ে পড়ে। গ্রেট! তবে আমি জানি ওকে পুলিশ প্রোটেকশনের আন্ডারে রাখা হয়েছে। সো ইউ সাজেস্ট ওকে অ্যাবডাক্ট করার বেস্ট টাইম কখন? দেখুন ডক্টর ওয়াং, ওর বাড়িতেই সারাক্ষণ দুজন সাদা পোশাকের পুলিশ নজর রাখে। অফিস যাওয়ার সময়ও গাড়ি ফলো করে। বাড়িতে তার উপর সিজার তো আছেই। তবে সিজার ইজ ভেরি ফন্ড অফ মি। আপনি একমাত্র টার্গেট করতে পারেন ওই সন্ধে 8:30 থেকে 9:30 টাইম স্প্যানটা। ওই সময় ডিবরাজ নিজের আশেপাশে লোকজন পছন্দ করে না। সিজার শুধু ঘরে থাকে। পুলিশগুলো এই সময় একটু কাজে ঢিলে দেয়। আমি যদি সিজারকে ডিস্ট্র্যাক্ট করতে পারি, তাহলে আপনি ওই সময়টা ওকে তুলে নিতে পারেন। আমি সিজারকে ডাকলে ডিবরাজও সন্দেহ করবে না। আমি নতুন হলেও সেক্রেটারি হিসেবে ও আমাকে বেশ বিশ্বাসী করে। কিন্তু কাজটা করতে হবে খুব ফাস্ট, মানে ওই 2 থেকে 3 মিনিটের মধ্যেই। আই মিন, পুলিশরাও এসে নানাভাবে বাধা দেবে অবভিয়াসলি। এবার বলুন, আমার ভাই কোথায়? ও নিয়ে ভাবতে হবে না কৃষ্ণা, হি ইজ ইন মাই সেফ কাস্টাডি। ডিবরাজের কাজটা শেষ হয়ে গেলেই আমার লোক ওকে তোমার কাছে পৌঁছে দেবে। বলতেই হয় কৃষ্ণা, ইউ হ্যাভ ডান আ ব্রিলিয়েন্ট জব অ্যাজ মাই স্পাই। আমি ইউজুয়ালি যেসব কাজগুলো করি তা এনাফ ভেবেই করি, বাট তোমাকে ওর সেক্রেটারি হিসেবে প্ল্যান্ট করাটা ওয়াজ ওয়ান অফ মাই বেস্ট ডিসিশনস এভার। কিন্তু আপনার যারা আগের টার্গেট ছিল তাদের তো আপনার লোকেরাই হ্যান্ডেল করেছে। আপনি ডিবরাজের ক্ষেত্রে আমাকে প্ল্যান্ট করলেন কেন? গোল্ডেন ড্রাগনের আমাকে কেন প্রয়োজন হলো? কারণ দুটো। নাম্বার 1, ডিবরাজ বাকিদের থেকে অনেক বেশি কানিং অ্যান্ড ডেয়ারিং। ওকে আমি বাকিদের মতো জাস্ট ওয়াচ করে কিচ্ছু করতে পারবো না। ওর উপরে ফুল টাইম নজর রাখার জন্য আমার তোমাকে প্রয়োজন ছিল। আর তোমার লয়্যালটিও একটু টেস্টেড হলো, তাই না? আর যখন শুনলাম মিস্টার রায় এই কেসটা ইনভেস্টিগেট করতে আসছেন, তখন বুঝলাম তোমাকে আরও একটা কাজ লাগবে আমার। আরও মানে কি? I need Kiriti Rai. I need him alive at any cost. And you will bring him to me. কিরিটি?
কেন? উনি তো আপনাকে ধরতে পারছেন না। আর তাছাড়া আমি যেভাবে বললাম তাতে তো কিরিটি আপনার কাছে পৌঁছতেও পারবেন না। আপনার কাজ ইজিলি হয়ে যাবে। তাহলে আপনি ওকে মারতে চাইছেন কেন? ও নো 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 নো, আমি ওকে মারবো না। ও তো আমার পেট ক্রোকোডাইলদের ডিনার হবে। হাউ ক্যান আই কিল হিম? আমার কুমিররা যখন আছেই আমি কেন খাটবো বলো? লুক, আই ওয়ান্ট হিম। ও আমাকে ধরবার জন্য চেষ্টা করেও বারবার ফেল করেছে, বাট হি হ্যাজন্ট গিভেন আপ। আমার একটা লোকের মিস্টেকের জন্য হি নোজ মাই নেক্সট মুভ। ও আমার ব্যাপারে ইনফরমেশন গ্যাদার করবে, হ্যাঁ, আর আমাকে আটকানোর চেষ্টা করবে। আই এম প্রিটি শিওর ডিবরাজকে পাহারা দেওয়ার জন্য ওই অ্যাডভাইস করেছে। সো হি উইল ট্রাই টু স্টপ মি। এই অবস্থায় ওকে আর বাঁচিয়ে রাখা যায় না। ডক্টর ওয়াং, প্লিজ, আমি মিস্টার রায়কে খুব সম্মান করি। মানে দেখুন আপনি, আমি কিন্তু ওকে আপনাকে থামাতে দেব না, সেভাবেই আমি ওকে আটকে রাখবো। আপনি চিন্তা করবেন না, মানে আমি করে নেব ঠিক আমার মতো করে। কিন্তু কিন্তু প্লিজ আপনি ওকে মারবেন না। তুমি ওকে বাঁচাতে চাইছো দেখে আমারই তোমার উপর ডাউট হচ্ছে কৃষ্ণা। এবার তুমি রায়কে আমার কাছে পৌঁছে দেবেই, আদারওয়াইজ ইয়োর লিটল ব্রাদার ইজ ফিনিশড। প্লিজ প্লিজ ডক্টর ওয়াং, আমি তো আপনার কাজটা করেই দিচ্ছি। লুকস লাইক উই হ্যাভ আ কিরিটি ফ্যান গার্ল হিয়ার। শোনো, তোমার বাবা আমার দলে কাজ করতো বলেই এখনো আমি তোমার এই কথা শুনছি। হ্যাঁ, তুমি তো জানোই আই ডোন্ট লাইক বিট্রেয়াল। হ্যাঁ, তোমার বাবা দল ছাড়তে চাওয়ার পর কি হয়েছিল মনে আছে তো? I shot him in the middle of his eyes. Oh, what a clean shot I had. এবার যদি তুমি তোমার ভাইকে বাঁচাতে চাও, ডিবরাজকে অ্যাবডাক্ট করার পর কিরিটি যেদিন আসবে সেদিন তুমি ওকে আমার জাহাজে নিয়ে এসো। হ্যাঁ, এই কুয়াশা ঘন পরিস্থিতিতেও কৃষ্ণার চোখে স্পষ্ট জল দেখা গেল। ডক্টর ওয়াং হাত বাড়িয়ে একটা কাগজ দিয়ে বলল, এই কাগজে সব ডিটেলস লেখা আছে। কিরিটিকে তুমি নিয়ে আসবে হারিকা মারু জাহাজে, সেখানেই ডিবরাজ আর আমি থাকবো। Our final battle will be legendary. ওকে যখন আমি আমার পেট ক্রোকোডাইলসদের খাঁচায় ফেলবো, ওর মুখটা নিশ্চয়ই দেখবার মতো হবে। বলো বলো, হবে না? তুমি আপাতত এই চিঠিটা আজ ডিবরাজের ঘরে ফেলে দেবে। ওকে দেন, আমি বেরোই। গুড বাই কৃষ্ণা, মাই প্রেশাস মাতা হারি। শেষ দিতে দিতে ডক্টর ওয়াং কুয়াশায় মিশে যায়। কৃষ্ণা দাঁড়িয়ে থাকে একা। জোলো হাওয়া বইছে। পরের দিন সকালে জীবনবাবুর বারান্দায় বসে কিরিটি, সুব্রত আর জীবনবাবু চা খাচ্ছিল। ইন্সপেক্টর রামিয়া বাইকে করে এলেন। তিনি ঘরে ঢুকতেই কিরিটি বলল, আরে ইন্সপেক্টর রামিয়া যে, এত সকাল সকাল কি সংবাদ? গুড মর্নিং। চীন সরকারের জবাব চলে এসেছে। ও আই সি। এই নিন তার চিঠি। ইন্সপেক্টর রামিয়া কিরিটির হাতে একটা কাগজ দেয়। কিরিটি পড়ে টড়ে চিঠিটা ভাঁজ করে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। সুব্রত উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো, এই কি লেখা আছে ওতে? চীন গভর্নমেন্ট জানিয়েছে যে চীনে প্রধানত দুটো দল, একটা কুওমিংতান, আরেক দলের নাম কমিউনিস্ট। এছাড়াও একটা তৃতীয় দল ছিল যাদের নেতা আমাদের প্রোটাগনিস্ট ডক্টর ওয়াং। তো একসময় এই তিনটে দলই পরিকল্পনা করে যে তারা একত্রিত হয়ে যাবে যাতে আরো বড় স্কেলে ফাংশন করতে পারে, কিন্তু তাদের পরিকল্পনা খুব একটা লং লাস্টিং হয় না, কারণ ডক্টর ওয়াং নিজের সাগরেদদের নিয়ে কয়েকদিন পরেই সেই দল থেকে ছিটকে বেরোয় এবং আবার নিজের একটি আলাদা দল গড়ে তোলে। তারপর কিন্তু এই দল গড়ার পর থেকেই তার যে মূল উদ্দেশ্য দেশের সেবা করা, মানে ডক্টর ওয়াং তাই দাবি করে, তা থেকে সে ভ্রষ্ট হয়ে যায় স্বাভাবিকভাবেই, এবং তারপরে একের পর এক বিরোধী দলনেতাকে সে খুন করতে থাকে। আর এই প্রত্যেকটা মৃতদেহে কোথাও কোনো বিশেষ ক্ষতর চিহ্ন পাওয়া যায় না, কেবল তাদের গলার চারপাশে কয়েকটা রক্তবিন্দুর মতো দাগ দেখা গেছে। সে কি? আর প্রত্যেকজনের
পকেটে পাওয়া গেছে একখানি করে খাম, তাতেই সেই ভয়ঙ্কর সোনালী ড্রাগনের ছবি আঁকা ছিল। তো চীন গভর্নমেন্ট তখন থেকে ডক্টর ওয়াং এর দলকেই সোনালী ড্রাগন নাম দিয়েছিল, এবং তারা এও জানিয়েছে যে ডক্টর ওয়াং এর তৎকালীন একমাত্র উদ্দেশ্য ছিল অর্থ সংগ্রহ করা, তার জন্য আর্মস এবং ড্রাগস স্মাগলিং করতেও সে বিরত থাকেনি। বোঝো। আর অবশ্যই দেশের সেবা করার নাম করে লোককে ব্রেন ওয়াশ করে তার দলে ভিড়িয়ে নেওয়া, এটা তার রেগুলার কর্মকাণ্ড। সর্বনাশ। কিন্তু কিন্তু লোকটার উদ্দেশ্য কি? মানে শুধুই কি টাকা কামানোই এর একমাত্র মোটিভ নাকি? মানে দেখো, কথা শুনে তো তা মনে হচ্ছে না। আচ্ছা, আরেকটু পড়ো না, কি লেখা আছে। সে মুখে বলতো চীনকে সে একদিন পৃথিবীর সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে, সেই জন্য সে ঘুরপথে ক্ষমতা দখল করতে চাইতো, এবং বিরোধী দলের নেতারা ছাড়াও দেশের ধনী কিছু লোকও তার হাতে নিহত হয়েছেন। ডক্টর ওয়াং তাদের সকলের কাছ থেকে ভয় দেখিয়ে বেশ মোটা টাকা রোজগারের চেষ্টা করেছে, এবং অনেক ক্ষেত্রে সে কৃতকার্য হয়েছে। সেই উচ্চশিক্ষিত, কেমিস্ট্রি এবং জুওলজিতে সুপণ্ডিত, এবং চীন গভর্নমেন্টের বিশ্বাস লোকটা ইচ্ছা করলে হয়তো কাদামাটি দিয়েও কামানগুলা তৈরি করতে পারে, অথবা কেঁচো বা কৃমিকে দিয়েও অনেক কাজ হাসিল করে নিতে পারে। বাবা। তাকে গ্রেপ্তার করবার জন্য চীন গভর্নমেন্ট এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তারা আপাতত সংবাদ পেয়েছে যে ডক্টর ওয়াং নাকি এখন হয় আরব দেশে অথবা ভারতবর্ষে পাড়ি জমিয়েছে। বলো কি গো? তাহলে এ তো আমাদের অনুমানের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। ডক্টর ওয়াংই তো আমাদের সেই গুণধর, তাকে নিয়ে তো আর সন্দেহের কোনো অবকাশই নেই। আচ্ছা, লোকটার চেহারার কোনো বর্ণনা দিয়েছে? তা দিয়েছে বটে, কিন্তু তাতে কোনো লাভ নেই, কারণ তার সঙ্গে এও লিখেছে যে লোকটা ছদ্মবেশে পারদর্শী, নানান রূপ ধারণ করা, নানান গলায় কথা বলা, নানান ভাষায় বাক্যালাপ করতে পারা তার কাছে জল ভাত। অতএব বর্ণনা নিয়েও তুমি কিছু করতে পারবে না। আরও একটা খবর আছে মিস্টার রায়। গতকাল রাতে মিস্টার ডিবরাজ হুমকি চিঠি পেয়েছেন। সে কি? আপনার পুলিশ ফোর্স? দেখুন মিস্টার রায়, আপনার কথা মতো সেই দিন থেকেই তো মিস্টার ডিবরাজের বাড়ির আশেপাশে পাহারা বসিয়েছি। সাদা পোশাকে আমার লোক দিনরাত তার বাড়ির দিকে লক্ষ্য রাখছে। ওকেও বলে রেখেছি আনইউজুয়াল কিছু ঘটলেই আমাকে একবার খবর দিতে। তাহলেও যদি ডিবরাজ হুমকি চিঠি পান তবে তো মুশকিল। মিস্টার রামিয়া, একবার মিস্টার ডিবরাজের বাড়ি যাব। ঠিক বলেছেন, চলুন। সুব্রত, কিরিটি আর মিস্টার রামিয়া চলল মিস্টার ডিবরাজের বাড়ির দিকে। সমুদ্রের কোল ঘেঁষে ডিবরাজের বাংলো ধরনের বাগান বাড়ি। বাড়ির চারপাশে নানান জাতীয় ফল ও ফুলের গাছ। বাড়ির সীমানার চারপাশে প্রাচীর নয়, দুর্ভেদ্য কাঁটা তারের জালের বেড়া প্রায় মানুষ সমান। সেই তারের গায়ে গায়ে লতিয়ে উঠেছে ঘন হয়ে আইভিলতা, মধ্যে মধ্যে ফুল ধরেছে। গেট পার হয়ে একটু এগোতেই চোখে পড়ল পশ্চিমমুখী বাংলোর পেছন দিকে দূরে নীল সাগরের অনেকটা, এবং তার সামনেই সার সার নারকেল গাছ। বাংলোতে প্রবেশের মুখেই একটিমাত্র লোহার গেট, দূরে আউট হাউস। হঠাৎ একটা কুকুরের ডাক শোনা গেল। তারপরেই দেখা গেল বিরাট ধূসর রঙের একটা অ্যালসেশিয়ান ওদের দিকে এগিয়ে আসছে। ওরা দাঁড়িয়ে পড়ল। কুকুরটা ঘেউ ঘেউ করছে, হয়তো ওদের আক্রমণই করত, কিন্তু তার আগেই বাগানের একদিক থেকে 22-23 বছরের এক তরুণী হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। আবার কি হলো? তার নাম কৃষ্ণা। সিজার, সিজার, স্টপ! সিজার, স্টপ! সিজার, কাম হিয়ার! সিজার, সিজার, স্টপ! কুকুরটা থেমে গেল। ওরা নিশ্চিন্ত হলো। তরুণী আরো একটু এগিয়ে এলো। রোগা পাতলা চেহারা, গৌর বর্ণ, তাতে যেন সামান্য লালচে আভা। চোখ মুখ যেন শিল্পীর তুলিতে আঁকা। পরনে লাল শাড়ি, কালো ব্লাউজ, বেনির আকারে মাথার চুল বুকের ওপর তুলছে, পায়ে চপ্পল। কিরিটি তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। বোধহয় মেয়েটিও সেই দৃষ্টি ফিরিয়ে দিল মুহূর্তকালের জন্য। তারপরেই নিজেকে সামলে নিয়ে বলল, সরি, আসলেও আপনারা কাকে চান? আমি ইন্সপেক্টর রামিয়া। ইনি কলকাতার ফেমাস ইনভেস্টিগেটর মিস্টার কিরিটি রায়, আর ইনি ওনার ফ্রেন্ড মিস্টার সুব্রত। আমরা মিস্টার ডিবরাজের সঙ্গে একবার দেখা করব। ও আচ্ছা, স্যার বসার ঘরেই আছেন।
আজকে অফিসে যাবেন না। আপনারা আসুন না এদিকে। ও সিজার কিছু করবে না, আসুন। কৃষ্ণা ওদের নিয়ে গেল মিস্টার ডিবরাজের ঘরে। ডিবরাজ তখন একটা ম্যাগাজিন পড়ছিলেন। সকলকে দেখে উঠে দাঁড়ালেন। মিস্টার ডিবরাজের বয়স 50-এর ওপরেই হবে। দীর্ঘ বলিষ্ঠ চেহারা, টকটকে গৌরবর্ণ, মাথার সামনের দিকে সামান্য টাক, পরনে পাজামা ও পাঞ্জাবি, চোখে সোনার ফ্রেমের চশমা। আসুন আসুন, আপনারা প্লিজ বসুন। কৃষ্ণা, ওদের জন্য কিছু চা জল খাবারের ব্যবস্থা করো প্লিজ। কৃষ্ণা যাবার জন্য ঘুরে দাঁড়ালো। কিরিটির সঙ্গে আবার চোখাচোখি হলো তার, মুহূর্তের জন্য অবশ্য। তারপর ধীর পায়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। আলাপ করিয়ে দিই, মিস্টার কিরিটি রায় কলকাতা শহরের একজন ফেমাস প্রাইভেট ইনভেস্টিগেটর। ইনি এই গোল্ডেন ড্রাগনের কেসটায় আমাদের হেল্প করছেন। আর ইনি ওর বন্ধু কাম অ্যাসিস্ট্যান্ট সুব্রত বাবু। অ্যান্ড মিস্টার রায়, ইনি হলেন কেরালার ফেমাস মার্চেন্ট মিস্টার ডিবরাজ। সকলের মধ্যে নমস্কার বিনিময় হলো। তারপর মিস্টার ডিবরাজ বললেন, আমার কাছে ওরা 1 লাখ টাকা চেয়েছে। দেখুন, আমি মানুষটা এমনিতে ভয় পাই না তেমন। ভয় পেলে এত বড় ব্যবসা খাড়া করতে পারতাম না। 1 লাখ টাকা আমি দিয়ে মিটিয়ে দিতেই পারি, কিন্তু তাহলে গোল্ডেন ড্রাগনের কাছে মাথা নত করা হবে। আমি তা চাই না। কিন্তু আজ সকাল থেকে শরীরটা ভালো লাগছে না। টাকাটা দিয়ে দেবো কিনা তা নিয়ে একটু ডিলেমায় আছি। আপনারা কি সাজেস্ট করছেন? কবে দিতে হবে বলছে তো আগামী পরশুর মধ্যে। আচ্ছা মিস্টার দেবরাজ, টাকাটা যদি দেয়নি তাহলে ওরা কালেক্ট করবে কিভাবে? আমাকে বলা হয়েছে সাউথ কেরালার একটা জেটির কাছে টাকার ব্যাগটা রেখে আসতে। দেখুন মিস্টার ডিবরাজ, ওদের শর্তে হাঁটলে আমরা ওদের ধরতে পারবো না। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে পারি খালি, গোল্ডেন ড্রাগনের মাথা ডক্টর ওয়ং যে শুধুমাত্র নিজে একজন নীচ প্রকৃতির লোক শুধু তাই নয়, এই ধরনের লোক আশেপাশের মানুষ, ইনফ্যাক্ট সার্বিকভাবে গোটা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। আপনি এদের টাকা দিতে রাজি হওয়া মানে কিন্তু এদের বেপরোয়া মনোভাবের সামনে মাথা নোয়ানো। ঠিক আপনি একটু আগে নিজেই যে কথাটা বললেন, ইনফ্যাক্ট একভাবে এদেরকে এন্ডোর্স করাও বটে। আমার সাজেশন যদি নেন তাহলে আপনি টাকাটা দেবেন না। আপনার নিরাপত্তা দেখবার ভার আমাদের। হয়তো কিছু ঝক্কি পোহাতে হবে, কিন্তু গোল্ডেন ড্রাগনকে ধরার ক্ষেত্রে আপনি আমাদের লাস্ট হোপ মিস্টার ডিবরাজ। মিস্টার ডিবরাজ একটু চিন্তিত হয়ে পড়লেন। তারপর ধীর কণ্ঠে বললেন, বেশ, আপনার কথাই শিরোধার্য। আমি ওদের টাকা দেব না। আমাকে কি করতে হবে বলুন? না না, কিছু না। আপনি আপনার স্বাভাবিক জীবন কাটান। এমন ভাব করুন যেন সোনালী ড্রাগনের চিঠিটা আপনি পানইনি। একদম নির্লিপ্ত থাকুন। আপনাকে এতটা নিরুত্তাপ দেখলে ডক্টর ওয়াংয়ের মতো ঘাগুলোকও ঘাবড়ে যাবে। ওই সময় কৃষ্ণা পেয়ারাকে সঙ্গে করে একটা ট্রলির ওপর চায়ের সরঞ্জাম ও প্রচুর জল খাবার নিয়ে ঘরে ঢুকল। তার চেহারার মধ্যে একটা রহস্যময় আকর্ষণীয় ভাব আছে, যা সহজে উপেক্ষা করা যায় না। কিরিটিও সেই রহস্যে আকৃষ্ট হচ্ছে তা সে নিজেও বুঝতে পারল। কিরিটি তাকিয়েছিল কৃষ্ণার মুখের দিকে। কৃষ্ণা হেসে বলল, আপনার সঙ্গে সাক্ষাৎ হবে ভাবতে পারিনি। আমি আপনার সমস্ত গল্প পড়েছি। আপনি কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, কিভাবে তদন্ত এগোতে চান, কিভাবে রহস্য সমাধান করেন, সবই আমার গুলে খাওয়া। কতবার যে অজান্তে আমিও আপনাদের অভিযানে সামিল হয়ে পড়েছি তা জানি না। আপনাকে সামনে থেকে দেখতে পাওয়া আমার সৌভাগ্য। আমি আপনার বিশাল বড় ফ্যান। আরে নিন না। ভক্ত দেবতার হয়, আমি সামান্য মানুষ। আমাকে বন্ধুই ভাবতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে, এত ব্যস্ততায় আপনাদের কাছে এলাম, আপনার সঙ্গে দুদণ্ড বসে গল্প গুজব করবো তার জো নেই। এটা আমারই দুর্ভাগ্য। কৃষ্ণা স্থির চোখে কিরিটির দিকে তাকালো। তারপর দৃঢ় কিন্তু রহস্যময় কণ্ঠে বলল, আমার বিশ্বাস আমাদের আলাপচারিতা এখানেই ফুরবে না। আবার দেখা হবে, কথা হবে আবার। মেয়েটির গলায় একই সঙ্গে বিষণ্ণতা আর রহস্যের আভাস পেল কিরিটি।
তাকে তদন্তের সূত্রে ডিবরাজের বাড়িতে আরো কয়েকবার আসতে হবে নিশ্চিতভাবেই। কিন্তু মেয়েটি কোন দেখা হওয়ার কথা বলছে? তিন দিন বাদে এক সন্ধ্যের কথা। মিস্টার ডিবরাজ প্রতিশ্রুতি মতোই সোনালী ড্রাগনের দলকে একটি নয়া পয়সাও দেননি। ডক্টর ওয়াংও কি হাত গুটিয়ে বসে থাকবে? সন্ধে 8:30 নাগাদ নিজের ঘরে বসে রোজকার মতোই মিস্টার ডিবরাজ স্কচ খাচ্ছিলেন। ঘরময় ভেসে বেড়াচ্ছে পাশ্চাত্য সঙ্গীতের মূর্ছনা। পায়ের কাছে ল্যাজ গুটিয়ে শুয়ে আছে সিজার। দিনের সমস্ত কাজের পর একটা আলগা অলস ভাব ডিবরাজের মনে। হঠাৎ সামনের গাড়ি বারান্দার দিকে কি একটা ধাতব আওয়াজ হতেই সিজার চেঁচিয়ে উঠে দৌড়ল। মিস্টার ডিবরাজ চমকে উঠলেন। কি হলো? গাড়ি বারান্দার দিকে কৃষ্ণার গলার আওয়াজ পাওয়া গেল। সিজার, সিজার কিচ্ছু নেই ওখানে। কাম টু মি সিজার, কাম ডাউন। চলে এসো, চলে এসো সিজার। কৃষ্ণা? হ্যাঁ স্যার। সব ঠিক আছে কৃষ্ণা? একটা বিড়াল গাড়ি বারান্দার শাটরে ধাক্কা খেয়েছে। সিজার, সিজার চলে এসো, কাম টু মি। মিস্টার ডিবরাজ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার গানে ডুবে গেলেন। তার বাড়ির পেছনে একটা ফুলের ঝোপ নড়ে উঠল। পাঁচিল টপকে নেমে এলো দুটো কালো ছায়া। ঘরে সিজার নেই। ডিবরাজ সম্পূর্ণ অরক্ষিত। সেই কালো ছায়ারা যেন রক্ত মাংসের শরীরই নয়। নিমেষের মধ্যে বাগান পেরিয়ে ক্ষিপ্র পায়ে বারান্দায় ঢুকে এলো তারা। ডিবরাজের ঘরে আলো জ্বলছে। কালো ছায়ারা ঢুকে গেল ডিবরাজের ঘরে। ডিবরাজ কিছু বুঝে উঠবার আগেই একজন একটা মিষ্টি গন্ধ মাখা রুমাল তার নাকে চেপে ধরল। মিস্টার ডিবরাজ দু একবার হাত পা ছুঁড়ে মুক্তি পাওয়ার ব্যর্থ চেষ্টা করলেন। সিজার বা কৃষ্ণাকে ডাকারও ক্ষমতা হলো না। সে তো হাত নয়, যেন লোহার মুষ্টি। কিছুক্ষণ পরেই নিস্তেজ হয়ে পড়ে গেলেন সোফায়। দুজন ডিবরাজকে ধরাধরি করে ঘর থেকে বার করল। ওদিকে বাইরে যারা পুলিশি পাহারায় ছিল তারা একটু ঢিলেই দিয়েছিল কাজে। সেই মুহূর্তের অসাবধানতাতেই কয়েক সেকেন্ডের ব্যবধানে তাদের ঘাড়ে এসে বিঁধল দুটি ধারালো ফলা। কাটা কলা গাছের মতো তারা লুটিয়ে পড়ল মাটিতে। আর শোনা গেল সেই হাড় হিম করা শীষের শব্দ। আবার সেই মৃত পুলিশ দুটির পাশে নিঃশব্দে এসে দাঁড়ালো ডক্টর ওয়াং। তার মুখে নিষ্ঠুর হাসি। ওয়াচ ডগ মাই ফুট। এবার ডিবরাজকে নিয়ে আমি চলে যাব হারিকা মারুতে সমুদ্রে আমার জাহাজে। কৃষ্ণা ওখানে কিরিটিকে নিয়ে আসবে। That will be the graveyard of Bengal's great detective. Alas, এই ক্লাইম্যাক্স তোমরা দেখে যেতে পারলে না। পিটি। ডিবরাজকে ধরাধরি করে নিয়ে এলো দুজন। ডিবরাজের বাড়ি থেকে সমুদ্রের দিকে একটা পথ গেছে। সেখানেই একটা নৌকো বাঁধা ছিল। সেই নৌকোয় উঠল তিনজন। গন্তব্য হারিকা মারু জাহাজ। কিছু পরেই জীবনবাবুর বসার ঘরের টেলিফোনটা বেজে উঠল। কিরিটি ফোনটা ধরল। ইন্সপেক্টর রামিয়া। মিস্টার রায়, এইমাত্র ডিবরাজের সেক্রেটারি কৃষ্ণা ফোন করেছিলেন। ডিবরাজ কিডন্যাপড। মিস্টার রামিয়া, আপনি এক্ষুনি আমাদের নিতে আসুন। আমি আর সুব্রত এক্ষুনি অকুস্থলে যেতে চাই। নিশ্চয়ই, আমি এক্ষুনি আসছি। কিরিটি তার পকেটে একটা শক্তিশালী পেন্সিল টর্চ, একটা পাকানো কর্ড, একটা ছুরি ও তার বহু যুদ্ধের সঙ্গী লোডেড পিস্তলটা নিয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর রামিয়া গাড়ি নিয়ে চলে এলেন। সুব্রত আর কিরিটি উঠে পড়ল। গাড়িতে যেতে যেতে কিরিটি আফসোসের সুরে বলল, দোষটা আমারই মিস্টার রামিয়া। আমার আরও সাবধান হওয়া উচিত ছিল। তার আস্ফালন যে নিষ্ফল নয়,
দুর্বলের চিৎকার নয়, তা জানা উচিত ছিল আমার। তাহলে হয়তো আজকে দুর্ঘটনা ঘটতো না। তবে আজকের খেলাই ওর শেষ খেলা। তুমি এতটা নিশ্চিত হচ্ছ কি করে কিরিটি? আজকে একটা হেস্তনেস্ত করার না হলে লোকটা পুলিশের নাকে ডগা দিয়ে এত বড় পদক্ষেপ নিত না। আমার মন বলছে ও আজ চালে কোনো না কোনো ভুল করবেই। রাতের রাস্তা ফাঁকা। 50 মাইল বেগে গাড়ি ছুটিয়ে কিছুক্ষণের মধ্যেই তিনজনে ডিবরাজের বাড়িতে এসে উপস্থিত হল। কৃষ্ণা বিধ্বস্ত, সিজার চেঁচিয়ে বাড়ি মাথায় করছে। ইন্সপেক্টর রামিয়া আগেই পুলিশের লাশ দুটিকে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেছিলেন। ওরা বাড়িতে গিয়ে দাঁড়াতেই কৃষ্ণা হাউ হাউ করে কেঁদে ফেলল। কিরিটি তাকে সান্ত্বনা দিয়ে বলল, মিস কৃষ্ণা, শান্ত হন প্লিজ, প্লিজ কাম ডাউন, বসুন। শুনুন, আপনার হেল্প লাগবে আমাদের। আপনি প্লিজ মনে করে আমাকে বলার চেষ্টা করুন যে ওদের দিক থেকে আর কোনো নির্দেশ এসেছে কিনা। আপনাদের ফোন করার পর আমি স্যারের টেবিল থেকে আচমকা একটা চিঠি পাই। সোনালি ড্রাগনের ছবি আঁকা। সেই চিঠিতে লেখা, যদি মিস্টার ডিবরাজকে আমরা জীবন্ত অবস্থায় ফেরত পেতে চাই, তাহলে এর্নাকুলাম ওর জেটি থেকে সাদা হাতি আঁকা একটা নীল রঙের স্পিড বোটে উঠে আমাকে হারিকা মারু জাহাজে 1 লক্ষ টাকা রেখে আসতে হবে, আর একা যেতে হবে। না, আপনাকে আমি একা যেতে দিতে পারি না মিস কৃষ্ণা। আমরা আপনার সঙ্গে যাব। কিছু বুঝে ওঠার আগেই ওদের জাহাজে উঠে ওদের আক্রমণ করব। তোমার কি ধারণা কিরিটি, ওই জাহাজই ডক্টর ওয়াং আছে? নিঃসন্দেহে। শুধু তাই নয়, মিস্টার ডিবরাজকে এবং মিস্টার চিদাম্বরমকেও আমরা সম্ভবত ওই জাহাজেই বন্দি পাবো। কি বলেন মিস্টার রামিয়া, তাই তো? তাহলে তো দেরি করার কোনো প্রশ্নই ওঠে না। ম্যাডাম, আপনি তৈরি হয়ে নিন। আমি থানায় খবর দিয়ে ফোর্স আনিয়ে নিচ্ছি। আমাদের জল পুলিশের সহায়তাও লাগবে। জাহাজটাকে চারপাশ থেকে ঘিরে ফেলতে হবে। মিস্টার রায়, আপনার সঙ্গে আর্মস আছে তো? আলবাত। কিন্তু দেয়ার ইজ আ কনসার্ন, ওরা যদি আমাদের দেখে হঠাৎ করে ফায়ারিং। তা করবে বলে মনে হয় না। যদি মারার হতো অনেক আগেই সে চেষ্টা করতে মনে হয়। আমার বিশ্বাস ডক্টর ওয়াং জানে আমি ওর মুখোমুখি হব, আজ না হোক কাল। একটু ঝুঁকি আমাদেরও নিতে হবে। আমি ডক্টর ওয়াংকে এই কদিনে অল্প হলেও চিনেছি ইন্সপেক্টর রামিয়া। নিশ্চিতভাবে বলতে পারি লোকটা বাকিদের অসম্ভব নির্বোধ এবং নিজেকে দারুণ বুদ্ধিমান মনে করে। আর আনফর্চুনেটলি ওর এই অতিরিক্ত আত্মবিশ্বাসী ওর কাল ডেকে আনবে। আপনি আমাকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিচ্ছেন, এ আমি কোনোদিনও ভুলব না মিস্টার রায়। কিরিটি কিছু বলল না, শুধু কৃষ্ণার হাতে মৃদু একটা চাপ দিল। তারপর সকলে বেরিয়ে পড়ল হারিকা মারু জাহাজের উদ্দেশ্যে। নিকষ কালো রাত। সমুদ্রে কেউ কোথাও নেই। দূরে আকাশের বুকে মাথা কুটে মরছে লাইট হাউসের আলো। শয়তানের অশ্রুর মতো কালো জল চিরে এগিয়ে চলেছে একটা সাদা হাতি আঁকা নীল স্পিডবোট। তাতে সওয়ারির সংখ্যা 4। কৃষ্ণা, কিরিটি, সুব্রত আর ইন্সপেক্টর রামিয়া। এই অনন্ত নীরবতা ভেঙে হঠাৎ কৃষ্ণা বলে উঠল, মিস্টার রায়, জানি না আজকের পর আপনার সঙ্গে আমার আর কোনোদিনও দেখা হবে কিনা। আজ হয়তো এমন অনেক কিছু ঘটবে যার পর আপনি আমাকে মানুষ হিসেবে ঘৃণা করতে শুরু করবেন। হয়তো যদি আমাদের দেখা হওয়ার সুযোগ কোনোদিন হয়ও, আপনিই চাইবেন না আমার মুখ দেখতে। কিন্তু একটা কথা আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে বলে যাচ্ছি, আমি আপনার ক্ষতি করতে চাইনি কখনো, বিশ্বাস করুন। আর আমার শেষ অনুরোধ, আপনি এই বাক্সটা রাখুন। না, ভুল করেও খুলবেন না এখন। যদি মৃত্যু সামনে এসে দাঁড়ায়, মনে হয় আর কোনো আশা নেই,
তখনই একমাত্র এই বাক্সে থাকা অস্ত্রটার সদ্ব্যবহার করবেন। আর আরও একটা কথা এই আকাশ সমুদ্রকে সাক্ষী রেখে বলতে চাই। কৃষ্ণা এই দম বন্ধ করা পরিস্থিতিতে যেন নিজের অনিচ্ছাতেই কথাগুলো বলে চলেছে, যেন আজ বলতে না পারলে আর কখনোই বলার সুযোগ হবে না। সে একটা লম্বা শ্বাস নিয়ে মনের সমস্ত জোর একত্রিত করে বলল, যদি আজ ভাগ্য আমাদের সহায় হয়, যদি আমরা কালকের দিনটা আবার দেখতে পাই একসঙ্গে, তাহলে আপনার সঙ্গে ভবিষ্যতে আরো সময় কাটাতে পারলে ভালো লাগবে। কৃষ্ণা এই কথাগুলো হঠাৎ কেন বলল কিরিটি বুঝতে পারল না। অন্ধকারে তার মুখটাও স্পষ্ট বোঝা যাচ্ছে না, যাতে তার অভিব্যক্তিগুলো সে পড়ে নিতে পারে। কৃষ্ণা হাত বাড়িয়ে একটা বাক্স দিল, কিরিটি সেটা নিল। ভেতরে খড়খড় করে একটা শব্দ হচ্ছে। বাক্সটা বড় হলেও কিরিটির পকেটে ঢুকে যাবে। কিরিটি সেটাকে নিজের ওভারকোটের পকেটে ঢুকিয়ে রাখল। তার অবশ্য বেশি কিছু ভাববার অবকাশ ছিল না, কারণ হারিকা মারুর আলো দেখতে পাওয়া যাচ্ছে। জাহাজের আলোয় কিরিটি দেখতে পেল ডেকে একটা দীর্ঘকায় মূর্তি দাঁড়িয়ে আছে ছায়ার মতো। তারা জাহাজের কাছাকাছি আসতেই তাদের মুখে একটা জোরালো হলুদ আলো এসে পড়ল। হ্যান্ডস আপ! মিস্টার রায় এবং আপনার দুই সাগরেদকে বলছি, কোনো রকম চালাকি করবেন না। ওই লেডির হাত থেকে টাকার ব্যাগটা নিয়ে সিঁড়ি বেয়ে জাহাজে উঠে আসুন। আসুন! মনে রাখবেন, একটু বেচাল করলেই আপনাদের ঝাঁঝরা করে দেব। আর এই তিনজন উঠে এলে ওই লেডি চুপচাপ স্পিডবোট ঘুরিয়ে বাড়ি চলে যাবে। কৃষ্ণা, তোমার ভাইকে এর্নাকুলাম জেটিতে পৌঁছে দেওয়া হয়েছে। ক্লিয়ার? নির্দেশ পালন করা ছাড়া উপায় নেই। ঠিক আছে, যাও যাও যাও, বেরিয়ে যাও। কিরিটি, সুব্রত আর রামিয়া উঠে এলো জাহাজে। আসুন, একদম সোজা হাঁটবেন। ওকে। পিছনে তাকাবেন না। সুব্রত চলুন। সুব্রত, কিছু চেষ্টা করুন এখন। কৃষ্ণা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। তারপর মাথা নিচু করে বোটটা ঘুরিয়ে চলে গেল পাড়ের দিকে। জাহাজটা বেশ প্রশস্ত। সিঁড়ি যেখানে শেষ হয়েছে, সামনেই একটা সরু প্যাসেজের মতো। প্যাসেজে আলো ছিল, সেই আলোতেই ওরা এগিয়ে চলল। সবার আগে একজন গুন্ডা বন্দুক হাতে হাঁটছে, তার পেছনে কিরিটি, সুব্রত আর মিস্টার রামিয়া। দুজন পিস্তল হাতে তাদের পেছন থেকে অনুসরণ করছে। একটা কেবিনের দরজার সামনে এসে ওরা দাঁড়ালো। কেবিনের মধ্যে একটা অদ্ভুত আলো জ্বলছে। সেই আলোয় দেখা গেল কালো রঙের আলখাল্লা পরিহিত এক দীর্ঘকায় ব্যক্তি পেছন ফিরে দাঁড়িয়ে, এবং তার সামনে একটা চেয়ারে বসে মিস্টার দেবরাজ, তার হাত পা বাঁধা। আলখাল্লা পরা লোকটা ঘুরল, টাক মাথা, কোটরগ্রস্ত চোখ, মুখে গোপ দাড়ির চিহ্ন মাত্র নেই। ডক্টর ওয়াং। ওয়েলকাম মিস্টার রায়, ওয়েলকাম ওয়েলকাম। আপনাকে মিট করার যে কি ইচ্ছে ছিল আমার, কিন্তু অ্যালাস, আপনার বুদ্ধির পরিচয় পাওয়াই হলো না। আপনি আমার কোনো কাজে বাগড়াই দিতে পারলেন না। আর আমিও এত বিজি, আপনার সঙ্গে বসে একটু কথা বলবো তাও হলো না। কৃষ্ণা আপনার এত ফন্ড, এত তারিফ করলো আপনাকে দেখবার ইচ্ছেটা আমার আরো বেড়ে গেল। আপনি কৃষ্ণাকে চেনেন? চেনেন? হাসালেন মিস্টার রায়, হাসালেন। She is my Mata Hari. She is my greatest spy. ওকেই আমি ডিবরাজের বাড়িতে পাঠিয়েছিলাম to get all the information. আপনার মতো লোক এই মুভটা বুঝতে পারলো না। সঙ্গে সঙ্গে নৌকোয় কৃষ্ণার আনমনে বলা কথাগুলোর মর্মার্থ বুঝতে পারল কিরিটি। ডক্টর ওয়াং বলছে, আপনার বুদ্ধি তো আমি দেখলাম,
এবার আমার কাজের কিছু স্যাম্পল আপনি দেখুন। এই আলোটা কিসের জানেন? হ্যাঁ, ওদিকে ওদিকে চেয়ে দেখছেন কি? হ্যাঁ, ওপাশের দেওয়ালে রয়েছে ইলিউমিনেটিং ফাঙ্গাস। এ তারই আলো। নিজে কালচার করে আমি এই এম্পেরা ছত্রাকের জন্ম দিয়েছি। কেমন করে কালচার করেছি জানেন? মরা মাছির গায়ে একরকম সাদা বস্তু জড়িয়ে থাকে, তারই এক্সেলের কালচার থেকে এই লিউমিনাস ছত্রাকের জন্ম। বিউটিফুল না? এত বিস্ময়কর একজন প্রতিভা, কিন্তু দেখো তার মেধার অপব্যবহার করে গোটা পৃথিবীর ধ্বংসলীলায় মেতেছে। কিরিটি অবাক হয়ে দেওয়ালের দিকে তাকিয়েছিল। ডক্টর ওয়াং বলে চলল, আর বাঁদিকে দেওয়ালে দেখুন, ওগুলো ছত্রাক, নীল রঙের অ্যামেনেশিয়া জাতির ছত্রাক। আর এদিকে এদিকে আরেকটা চেম্বার আছে, বেশি মাত্রায় অক্সিজেনে ভরা চেম্বারটা। সেই অক্সিজেনের সাহায্যেই এই ছত্রাক কোটি কোটি সংখ্যায় জন্ম নেয়। আমি যে কি ভালো গ্যাসের ব্যবহার জানি তা পরিচয় তো পেয়েছেনই আমার টার্গেটদের বাড়িতে। হ্যাঁ, আমার রক্তলোভী লাল মাকড়সা, যার দংশনে সঙ্গে সঙ্গে অবধারিত মৃত্যু, তার সঙ্গে আপনাদের আলাপ হয়েছে, হয়নি? হ্যাঁ, বলতে বলতে ওয়াং এর গলা গর্বে ভরে ওঠে, যেন একজন বিজ্ঞানী দুনিয়ার সামনে দাঁড়িয়ে তাঁর শ্রেষ্ঠ আবিষ্কারগুলো তুলে ধরছেন। কথা বলতে বলতে মুহূর্তের জন্য অসচেতন হল ডক্টর ওয়াং। কিরিটি এই বিচ্যুতিটারই অপেক্ষা করছিল। বিদ্যুৎ গতিতে সে ঝাঁপিয়ে পড়ল ডক্টর ওয়াং এর ওপর। সুব্রত আর ইন্সপেক্টর রামিয়া বাকিদের সঙ্গে হাতাহাতি শুরু করল, কিন্তু প্রচন্ড শক্তি ডক্টর ওয়াং এর শরীরে। তাছাড়া জায়গাটা অপরিসর। কিরিটি আর ডক্টর ওয়াং জড়াজড়ি করে বাঁদিকের কেবিনের মধ্যে গিয়ে পড়ল। হঠাৎ বাইরে গোলাগুলির শব্দ পাওয়া গেল, যেন দুপক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধেছে। কিরিটিরা বুঝতে পারল ইন্সপেক্টর রামিয়ার নির্দেশ মতো এসে হাজির হয়েছে পুলিশের নৌকা। Left flank, left flank. Hold it, hold it. Don't shoot, don't shoot. We need him alive, don't shoot. জাহাজে পুলিশ ঢুকে পড়েছে। এদিকে প্রবল হাতাহাতিতে কিরিটি আর ডক্টর ওয়াং দুজনেই কেবিনের দুপাশে ছিটকে পড়ল। কিরিটির ওভারকোটের পকেট থেকে ছিটকে বেরিয়ে এলো কৃষ্ণার দেওয়া বাক্সটা। কিরিটির পিস্তলটাও মাটিতে পড়ে গেছে। ওয়াং সেটা দেখতে পেল, তার মুখে ফুটে উঠল নিষ্ঠুর হাসি। সুব্রত কেবিনে ঢুকে এসেছে, কিন্তু সেই পিস্তলটা কুড়োতে যাওয়ার আগেই ডক্টর ওয়াং তাকে একটা লাথি কষালো। সে গিয়ে পড়ল কিরিটির উল্টো দিকের দেওয়ালে। ডক্টর ওয়াং এর মুখে নিষ্ঠুর হাসি। কিরিটি আর সুব্রতকে সে হাতের মুঠোয় পেয়েছে, সামনেই গুলি ভরা পিস্তল। দুজনকে মারার ইচ্ছে তার ছিল না, কিন্তু আর উপায় নেই। সে অবশ্য বাক্সটা খেয়াল করেনি। বন্দুকটা কুড়োতে ডক্টর ওয়াং নিচু হলো, আর সেই ফুরসতেই কিরিটি বাক্সটা খুলেই ওয়াং এর দিকে ছুঁড়ে দিল। বাক্সে আটকানো ছিল একটা পেল্লাই সাইজের রাজগোখরো। সে ওয়াং এর কোলের ওপর গিয়ে পড়তেই ওয়াং যেন ভূত দেখল, আতঙ্কে জমে গেল সে। বন্দুকটা কুড়িয়ে গুলি করবার কথাও তার মনে পড়ল না। সে চেঁচাতে গেল, কিন্তু অস্ফুটে কয়েকটা বাক্য ছাড়া তার মুখ দিয়ে কিচ্ছু বেরোলো না। গোখরো সাপটা এত সময় দেয়নি, সোজা বার কয়েক ছোবল বসিয়ে দিয়েছে ওয়াং এর গায়ে। ভয়ে যন্ত্রণায় মাটিতে শুয়ে থরথর করে কাঁপতে লাগলো ওয়াং। কিরিটি রুদ্ধশ্বাসে এই গোটা দৃশ্যটা দেখছিল। বাইরে থেকে রামিয়ার গলার আওয়াজে তার ঘোর কাটল। মিস্টার রায়, কিরিটি, মিস্টার রায়, কিরিটি, তুমি ঠিক আছো? মিস্টার রায়, ইউ অল রাইট?
ইয়েস ইন্সপেক্টর রামিয়া, ওয়াংকে সাহায্য করা গেছে। আপনি বলুন বাইরে কি আপডেট? দ্য সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল। শুধু ডিবরাজি নয়, চিদম্বরমকেও এই জাহাজের আরেকটা কেবিনে আটকে রাখা হয়েছিল। দে হ্যাভ বিন রেস্কিউড। সুব্রতর একটু চোট লেগেছে, তবে ঠিক আছে, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। জাহাজ ছানবিন করে সেই বোমার ছবি, নিলামের দিনক্ষণ সমস্ত দেখতে পাওয়া গেল। পুলিশ সেই সমস্ত বাজেয়াপ্ত করল। জাহাজে আরও অনেক বেআইনি মাল ছিল, সেগুলো পুলিশ নিজেদের হেফাজতে নিল। কিরিটিরা যখন সেই জাহাজ থেকে বেরোলো, তখন বাইরে ভোরের আলো ফুটছে। প্রত্যেকেই ক্লান্ত, যেন তাদের ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। পারে এসে কিরিটি দেখল কৃষ্ণা তার জন্য অপেক্ষা করছে। সকালের আলোয় তাকে দেবীর মতো দেখাচ্ছে। কিরিটি এসে কৃষ্ণার হাত দুটো ধরল। কৃষ্ণার চোখে টলটলে জল। সে কান্না ভেজা কণ্ঠে বলল, পারলে আমাকে ক্ষমা করে দেবেন মিস্টার রায়। এই কি বলছেন কৃষ্ণা? আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। ওই বাক্সটা আপনি আমাকে না দিলে আমি আজ বেঁচে ফিরতাম না। কিন্তু একটা ছোট কৌতূহলের জায়গা রয়ে যাচ্ছে। ডক্টর ওয়াং যে সাপে ভয় পায় সেটা আপনি জানলেন কি করে? ওয়াং ওফিডিওফোবিক, সাপে প্রচন্ড ভয় পায়। প্রাণী জগতে ওই একটি মাত্র প্রাণীকেই ও দু চোখে দেখতে পারে না। আমার বাবা একবার ওকে সাপের হাত থেকে বাঁচিয়েছিলেন। সেই মানুষটাই দল ছেড়ে দেওয়ার কথা বলতে তাকে গুলি করতে ওয়াংয়ের হাত কাঁপেনি। ও, সো সরি। কৃষ্ণা আর কান্না সামলাতে পারল না। কিরিটি তার চোখে জল মুছিয়ে দিতে দিতে বলল, কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, আমরা দুজনেই আজ সকালটা দেখতে পেলাম। আর তোমাকে বলা হয়নি, আমারও তোমার সঙ্গে আগামীতে অনেকটা সময় কাটাতে পারলে ভালো লাগবে। মানে বলছিলাম, সব ভালোই ভালোই যখন মিটে গেলই। টলটলে চোখ দুটো তুলে কৃষ্ণা বলল, তুমি বেশ সহজে তুমিতে নেমে এলে তো। কিরিটি হেসে ফেলল। সূর্যের প্রথম পবিত্র আলো পৃথিবী থেকে সমস্ত অন্ধকার ধীরে ধীরে মুছিয়ে দিচ্ছে। সানডে সাসপেন্সে আজ শুনছিলেন কিরিটি কাহিনী হলুদ শয়তান, রচনা নিহার রঞ্জন গুপ্ত, অডিও নাট্যরূপ রণদীপ নস্কর, গল্পের কথক শেখর, কিরিটি রায় অনিন্দ্য সেনগুপ্ত, সুব্রত সৃজন গুপ্ত, ইন্সপেক্টর রামিয়া অগ্নি, ডক্টর ওয়াং জো ব্যানার্জি, কৃষ্ণা সাঁজবাতি দাস, ডিবরাজ আকিব হায়ত, রামানুজম সুমন্ত বন্দ্যোপাধ্যায়, মহিম শুভজিৎ দাস, শুক্লাল সৌভিক সাহা। অন্যান্য চরিত্রে সৌভিক সাহা, সায়ন ভট্টাচার্য, কুণাল বসু ও অনির্বাণ ভট্টাচার্য। শব্দগ্রহণ শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ওম স্টুডিও কলকাতা। আবহ সঙ্গীত, মিক্সিং ও মাস্টারিং জো ব্যানার্জি। প্রচার অলঙ্করণ রৌনক পাত্র। সহকারী পরিচালনা সৌভিক সাহা ও আনন্দরূপ চক্রবর্তী। বিশেষ সহায়তায় সায়ন ভট্টাচার্য। কার্যনির্বাহী প্রযোজনা কুণাল বসু। পরিচালনায় অনির্বাণ ভট্টাচার্য। প্রযোজনায় মজদুর ইউনিয়ন। গল্পের সূত্রধার এবং মির্চির তরফ থেকে সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী।